মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আজকের বিশেষ বিশেষ সংবাদ। গতকাল রাতে আবার খুন। হ্যাঁ, ঠিক শুনেছেন, গতকাল রাতে আবার খুন। এক নয়, দুই নয়, এই নিয়ে পরপর চারটে খুন হয়ে গেল ঝাড়গ্রামে। প্রতিটা খুনই নৃশংসভাবে ধর থেকে মাথা আলাদা করে। তদন্তে গ্রামের মানুষদের জেরা করে পুলিশের হাতে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গতকাল রাতে গ্রামবাসীরা ওই স্থানে সাদা কাপড় পরা কাউকে দেখতে পায়। তবে তার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা এখনো জানা যায়নি। চলে যাচ্ছি এবার পরবর্তী খবরে। শনিবারের বারবেলা ভূতে মারে ঢেলা। শনিবার দিনে নয়, রাতের বেলা এক এক করে চারটে খুন হলো ঝাড়গ্রামে। আর খুনগুলো অদ্ভুতভাবে ধর থেকে গোটা মাথা আলাদা করা। গ্রামের মানুষ খুনের রাতে একজনকে সাদা কাপড় পরে ঘুরে বেড়াতে দেখে সেখানে, আর তা নিয়েই বাঁধতে থাকে রহস্যের দানা। এবং শেষে এই তদন্তে দায়ভার আসে ব্যোমকেশের হাতে। কিন্তু ঝাড়গ্রামে এই 4 খুনে তদন্ত করতে এসে ব্যোমকেশ জড়িয়ে পড়ে এক অদ্ভুত কেসে। তারপর কি হলো জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ব্যোমকেশ বক্সী অনুপ্রাণিত গল্প ঝাড়গ্রামে ঝঞ্ঝাট। এই শীতের সময়টা আমার অন্তত বেশ ভালোই লাগে। এ সময় সব কিছুতেই একটা আলাদা সুখ পাওয়া যায়। দুপুরের খাওয়াটা বেশি হয়ে গেলে একটা লম্বা ভাত ঘুম দিয়েও যেমন সুখ আছে, তেমনই সুখ আছে একটানা কাজ করেও। হ্যাঁ, অবশ্য বাইরে বেরোতে গেলে ওই জামার উপর দিয়ে একটা শাল কিংবা উলের সোয়েটার চাপাতে হলেও তাতেও একটা আলাদাই সুখ আছে। এই সুখ শব্দটা বেশ কয়েকবার উচ্চারণ করে ফেললাম বলে শ্রোতা বন্ধুরা বোধহয় আমার উপর কিছুটা বিরক্তই হচ্ছে। আসল ব্যাপার হলো, আজ সকালেই ব্যোমকেশের কাছ থেকে সুখ আর খুশি এই দুটো শব্দ যে প্রায় এক হয়েও অনেকটা আলাদা হয় তা জানার পর থেকেই এই শব্দ দুটো আমায় বেশ প্রভাবিত করে রেখেছে। আমি নিজের মনেই নিজের ঘরে বসে বসে আগের কেসের ঘটনাটা লিখে রাখছিলাম। ব্যোমকেশ একটা চিঠির আহ্বানে সেই নদিয়া জেলার মায়াপুরে যে কেসটার সমাধান করলো তার স্মৃতি টাটকা থাকতে থাকতেই এ সময় লিখে রাখা দরকার। সামান্য এক পাটি জুতোর ওপর ভিত্তি করেই ব্যোমকেশ সে কেসে অপরাধী পর্যন্ত পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত অপরাধী হিসেবে যে আমাদের সামনে এসেছিল তা আমি অন্তত ভাবতে পারিনি। তবে সে কথা থাক, আমি নিজের ঘরে বসে লিখে রাখছি। ভাবলাম দুপুরের খাবার খাওয়ার আগে যতটা লিখে রাখা যায়। প্রায় অনেকটা লিখে ফেলেছি এমন সময়ে দরজায় একটা টোকা পড়ল। তারপর মাথা তুলে দেখি খোলা দরজার সামনে ব্যোমকেশ দাঁড়িয়ে। আরে ব্যোমকেশ, এসো। বিরক্ত করলাম বোধহয়? আরে না না না, আসলেই আগের কেসের ব্যাপারটা একটু লিখে রাখছিলাম এই ফাঁকে, বুঝলে। সত্যি অজিত, তুমি প্রত্যেকটা কেস লিখে রাখো বলে আমি ভুলে গেলেও ভবিষ্যতে যদি কখনো ইচ্ছে হয় তা পড়ে দেখতে পারবো। আচ্ছা ব্যোমকেশ, আমি না একটা কথা মাঝে মাঝে ভাবি, জানো। কি বলো তো? এই যে তুমি এত খুনি অপরাধীদের ধরিয়ে দাও, তো তার জন্য তোমার ওপর তাদের রাগ তো থাকবেই, এবং তারা সেই রাগ নিয়ে অপেক্ষা করছে মুক্তি পাবার। তেমনি ধরো, এই যে আমি এই প্রত্যেকটা ঘটনা লিখে রাখছি, যদিও নাম ভারিয়ে, তবে অন্য কেউ না জানলেও যাদের নিয়ে লেখা তারা তো ঠিকই বুঝবে নাকি। তো তাতে তোমার মতো আমার উপরেও যে তাদের রাগ থাকবে, তাতে আমার কি খুব সুবিধে হবে ব্যোমকেশ? ব্যোমকেশ আমার বিছানার পাশে বসে বলল, দেখো অজিত, যে মানুষ অন্যায় করেছে তাকে শাস্তি তো দিতেই হবে, এতে কোনো ভুল নেই। তাই এই নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সামান্য বিপদ যে তোমারও আছে তা ঠিক, তবে আমার মনে হয় না এই কারণে তোমার নিজের সাহিত্য চর্চা থামিয়ে দেওয়া উচিত। না, তা থামাচ্ছি না। এই কেসটা লিখে নিয়ে প্রেসে পাঠাতে হবে। পরের যে বইটা বেরোবে তা তোমার এই মায়াপুরে মৃত্যু রহস্য নিয়ে। বাহ, সে তো খুব ভালো কথা। তুমি হলে সুখী মানুষ অজিত, একে বিয়ে করনি, তার উপর সাহিত্যিক। যা কিছু একটা লিখে দিলেই হলো, পাঠকও তারপরে নিয়ে বেশ খুশি। এই দাঁড়াও, চাহুক একটা কিছু লিখে দিলেই হলো মানেটা কি?
আমি তো সব সত্যিটাই লিখি নাকি? সব সত্যি লেখো তা তো ঠিক, কিন্তু সামান্য রং জড়িয়ে একটু আধটু মিথ্যে কি লেখো না? মানে পাঠককে ধরে রাখতে গেলে একটু কল্পনা কিংবা অতিরিক্ততার আশ্রয় তো নিতেই হয় ভায়া। মানে এ তো তোমার সেই কেস সমাধান নয় যে শুধু শক্ত প্রমাণ আর অনুমানের ওপর নির্ভর করব। তবে যেটুকু আলাদা কল্পনা মেশানো হয় তাতে কিন্তু গল্পের সত্যিটুকু কখনোই বদলে যায় না। তা বেশ, তা বেশ, ওসব ছাড়ো। যার জন্য তোমার কাছে এলাম, একটা নতুন কেস হাতে এসেছে। কেসটা নেব কি নেব না তার আগে আর একটা কথা জানানো দরকার। নতুন কেস? টেলিফোনে কি? দাসবাবু ফোন করেছিলেন, জানালেন তিনি হয়তো আজ বিকেলেই আসবেন। তবে সমস্যাটা হলো, এই কেসটার জন্য আমাদের যেতে হবে ঝাড়গ্রাম নামের একটা জায়গায়। এই শীতে আমি একা সেখানে যেতে চাইছি না, তাই তোমার কাছে এলাম। আরে একা কেন? আমি কি তোমার সাথে যাব না বলেছি নাকি? তা বলুনি, তবে এই একে প্রচণ্ড শীত, আবার তার উপর কেসটা একটু অন্য ধরনের। 1 মাসের মধ্যে ঝাড়গ্রামের 4 জন মারা গেছে, আর সবারই মাথাটা ধর থেকে আলাদা করা। ব্যোমকেশ একটু থেমে আমার দিকে তাকালো, তারপর বলল, দেখো অজিত, আমার এই কথা স্বীকার করতে আপত্তি নেই যে তুমি আমায় প্রতিটা কেসে সাহায্য করেছো। এমনকি অনেক কেসে তুমি যে সাহস আর উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছো তা আমাদের কেসে সাহায্য করেছে। তবে জেনে শুনে তোমায় আমি বিপদের মাঝে তো ফেলতে পারি না, বলো? তাই এই সিদ্ধান্তটা একান্ত আমার। দাসবাবু বিকেলে আসবেন, হয়তো কেসের ব্যাপারে কিছু বলবেন। মাথা ঘামানোর মতো কেস হলে আমি হয়তো আর না বলবো না, তবে তুমি যদি যেতে চাও তাহলে আমায় তখনই জানিও। বলে ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, তুমি তাহলে তোমার এখন কাজ করো, আমি এবার চলি। ব্যোমকেশ দরজা অবধি এগিয়ে যেতে আমি বললাম, ব্যোমকেশ, মাথা ঘামানোর মতো কেস হলে তুমি দাসবাবুকে বলে দিও, আমরা দুজন যাব। আর ওই যে কি বললে বিপদ, তো সে বিপদের সমাধান সামনে থেকে না দেখলে লিখতে আমার একটু অসুবিধে হবে, বুঝলে? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, এই জন্যই বলি তুমি আমার যোগ্য সহকারী। আমি সামান্য হেসে নিজের কাজে মন দিলাম। আমি খেয়াল করে দেখেছি, আমি যখন লেখার কাজ করি তখন ব্যোমকেশ আমায় খুব বেশি বিরক্ত করে না। দুপুরের খাবার সময় ব্যোমকেশ আমায় বলল, আচ্ছা অজিত, বলো তো, একটা সুখী মানুষ আর একটা খুশি মানুষের মধ্যে পার্থক্য কোথায়? আমি জলের গ্লাস নামিয়ে রেখে বললাম, এ আবার কেমন প্রশ্ন হে? দুটো তো প্রায় একই হলো নাকি? আগে তুমি বলো, তারপর আমি বলছি। সুখী মানুষ আর খুশি মানুষ দুই তো একই হলো, আলাদা হবে কি করে? আছে আছে, সুখী মানুষ কাকে বলে? যার জীবনে কোনো সমস্যা নেই, যার সকাল থেকে রাত পর্যন্ত কোনো ভাবনা নেই, যে নিজের মতো করেই নিজের জীবন কাটাতে পারে। তা ঠিক, সুখী মানুষের জীবনে কোনো ভাবনা নেই, আর নেই বলেই সে সুখী। একদম। তবে খুশি কিন্তু একটা আলাদা শব্দ। খুশি সাময়িক। যে মানুষ অল্প কিছুতেই হয়, মানে ধরো আজ বেশ ভালো রান্না হয়েছে, কিংবা খুব শীত পড়েছে, অথবা অন্য কিছুতে হঠাৎ করেই ভালো লাগলো, এটাতে ভালো লাগাকেই বলা যায় খুশি। আমার মাঝে মাঝে মনে হয় তুমি সত্যান্বেষী না হয়ে দার্শনিক হলে বেশ ভালো হতো। তোমার পেশা ভুল হয়েছে, বুঝলে ভায়া? তা নয়, প্রত্যেক মানুষের মধ্যেই সমস্ত দিক নিয়েই বুদ্ধি কিংবা প্রতিভা থাকে। এবার কারো মধ্যে কোনোটা বেশি, তাই তাকে অন্যান্যদের থেকে আলাদা করে দেয়। তোমার ওই একটা ছাড়া আর কি কি প্রতিভা আছে? সরাসরি এমন একটা প্রশ্নে ব্যোমকেশ এক পা পিছনে সরল বোধ হয়, তারপর বলল, অন্য কোনো দিক নিয়ে ভাবার সময় পাইনি যে সত্য। এটা কি হলো? যুদ্ধে ভঙ্গ দিয়ে পিছিয়ে আসা কোন প্রতিভার মধ্যে পড়ে? এই হলো উপস্থিত বুদ্ধির প্রতিভা। তোমার কি মনে হয় বাকযুদ্ধে নারী শক্তিকে হারানোর ক্ষমতা আমাদের আছে? এই কথায় আমি একবার সত্যবতীর দিকে তাকালাম। সে এবার বলল, শুধু বাকযুদ্ধ নয়, নারী জাতি তোমাদের থেকে কোনো কিছুতেই পিছিয়ে থাকবে না। একদিন তারা সমানে সমানে সব কিছুতেই তোমাদের টেক্কা দেবে। এই কথা আমি অস্বীকার করি না, সত্য। তবে সেই সমানে সমানে আসতে গিয়ে নারী জাতি নিজেদের উন্নতি করতে গিয়ে যে অবনতি বেশ করবে তা আমি নিশ্চিত।
কেন? অধিকার আর ক্ষমতা ততক্ষণই ভালো যতক্ষণ তা সীমাবদ্ধ থাকে। অধিক হলে তা আমাদের হিত সাধন না করে বাড়িয়ে তোলে আরও বেশি কিছুর ইচ্ছে, আর ওই বেশি কিছুতেই সমস্যা। তবে নিজেদের রাজ যদি নিজেরা ঠিকঠাক কাজে লাগাতে পারে তাহলে আর সমস্যা হওয়ার কথা নয়। এই কথায় আমি আর সত্যবতী কিছুই বললাম না। ব্যোমকেশের অনুমান কখনোই মিথ্যে হয় না। দুপুরের খাবার শেষে আমি নিজের মতো গিয়ে ঘরে শুয়ে পড়লাম। দুপুরের ঘুমানোর ব্যাপারটা না আবার অভ্যেস হয়ে গিয়েছিল। তা বাকি লেখার সামান্যটা শেষ করে আমি শুয়ে পড়লাম। ঘুমটা ভাঙলো একেবারে সন্ধে। পুটিরাম একবার এসে বলল, দাদাবাবু, পুলিশ বাবু এসেছেন, আপনাকে একবার বর্ষা ঘরে যেতে বলেছেন। আমি বুঝলাম দাসবাবু এসেছেন, তাই উঠে জামা বদলে বাথরুম থেকে ঘুরে এসে বসার ঘরে বসলাম। দাসবাবু বসে আছেন, ব্যোমকেশ তার সামনে বসে। আমায় ঢুকতে দেখেই ব্যোমকেশ বলল, এসো অজিত, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই তো অজিতবাবু এসে গেছেন, বসুন বসুন। তাহলে শুরু করি ব্যোমকেশবাবু। হ্যাঁ বলুন, যা বলেছি এই দিয়ে গেল বলে। বেশ, ঝাড়গ্রামের নাম শুনেছেন নিশ্চয়ই। সেখানে একসময় আমার পোস্টিং ছিল। সেখানকার থানার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক ছিল। আসলে হয়েছে কি, আমি যেখানে যেখানে পোস্টিং গেছি সেখানেই আমার বেশ ভালো বন্ধু হয়েছে। আমি সবাইকে খুব ভালোবাসি জানেন তো। মানে সবাই বলে আমার নাকি দয়ার শরীর। সেসব আর আমি কি জানি বলুন। তা সে যাই হোক, ঝাড়গ্রাম থানার একজন অফিসার দুদিন আগে আমায় টেলিফোনে ব্যাপারটা জানান। আমি তাকে ব্যোমকেশের কথাটা বলতে গিয়ে সে নিজেই জানায় যে সে নিজে ব্যোমকেশবাবুর কথা বলবে বলেই আমাকে ফোনটা করেছিল। এটা তো পুলিশের কেস, তাহলে তিনি পুলিশের উপর মহলে এই কেসের জন্য সাহায্য আছে, আপনাকে ফোন করে আমার কথা কেন বললেন? মানে একবার আমি তাকে আপনার কথা বলেছিলাম, তাই হয়তো। আসল কালপ্রিট তাহলে আপনি। কিন্তু দাসবাবু, এভাবে তো পুলিশ যেসব কেস সমাধান করতে পারবে তাতেও আমার মুখাপেক্ষী হয়ে থাকবে। তাহলে তো পুলিশ নিজেই কোনো কেস সমাধান করতে পারলেও করবে না, তাতে তাদেরই ক্ষতি। না ব্যোমকেশবাবু, সাধারণ কেস হলে তো আমি আর আপনার কাছে আনবো না। আর কেস আপনার পছন্দ না হলে যে আপনি নেন না তাও আমি জানি। আচ্ছা বেশ, তারপর বলুন। ঝাড়গ্রামের সেই অফিসারের নাম জয়ন্ত রায়। সে আমায় ফোন করে জানায় ব্যাপারটা। ঝাড়গ্রাম গ্রাম এলাকা, সেই গ্রামে মাসখানেক ধরে এই অদ্ভুত ধরনের খুন হয়ে চলেছে। প্রতিটি খুন হয়ে চলেছে রাত্রেবেলায়। আর যারা খুন হচ্ছে তারা প্রত্যেকেই পুরুষ। তাদের বয়স ওই 20 থেকে 25 বছরের মধ্যে। যারা খুন হয়েছে তারা কি একা ছিল? আর খুনটা কখন হয়েছে? খুনটা হয়েছে রাত্রে। সকালে একটা জঙ্গলের ধারে মৃতদেহগুলো পাওয়া গেছে। অথচ প্রত্যেকবারই কাটা মাথা পাওয়া গেছে অন্য জায়গায়, আর ধর পাওয়া গেছে অন্য জায়গায়। আর একটা ব্যাপার জানেন ব্যোমকেশবাবু, যারা মারা গেছে তারা সবাই বেশ শক্ত সামর্থ্য। সামান্য একজনের পক্ষে তাদের ওভাবে ধর থেকে মাথা আলাদা করে দেওয়াটা কিন্তু খুব একটা সহজ নয়। এ ব্যাপারে পুলিশ কি জানতে পেরেছে? পুলিশি জেরায় জানা গেছে তারা সবাই ওই গ্রামেরই ছেলে। তারা সবাই গ্রামের এক ধনী লোকের বাড়িতে কাজ করত। ধনী বলতে যার কথা বলা হয়েছে তার একটা তেলের কল আছে, সেই কলেই ওরা কাজ করত। ব্যোমকেশ একটু ভেবে বলল, 4 জনই? হ্যাঁ, পুলিশের ধারণা যে বা যারা এই কাজ করছে তারা হয়তো এই তেল কলের কোনো কাজের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত কোনো শত্রুতার জন্যই হয়তো এই খুন। কিন্তু কে বা কারা এই কাজ করছে তা না জানতে পেরেই আপনার কাছে সাহায্য চাইছি। যদি আপনি কেসটা নেন তাহলে আর কি আমিও বেশ কথা দিয়ে ফেলেছি যে আপনি এমন একটা কেস হাতছাড়া করবেন না সহজে। ব্যোমকেশ কি যেন ভাবলো প্রথমে, তারপর বলল, আপনি যখন কথা দিয়েই রেখেছেন তখন তো আর আপনার কথার অন্যথা করা যায় না। যতই হোক আপনি পুলিশের লোক, তার উপর আপনি সুখী নন, খুশি মানুষ। আপনাকে সামান্য খুশি দেওয়াই ভালো। তাই কেসটা আমি নিলাম, তবে কাল নয়,
আমরা যাব পরশু। এই অজিত, তুমি যাবে তো? এতক্ষণ আমি একটাও কথা বলিনি। এটা ব্যোমকেশ আমায় বলেছে। কোনো কেসের ব্যাপারে ব্যোমকেশ নিজে যতক্ষণ না আমায় কথা বলতে বলছে, ততক্ষণ আমি যেন ব্যোমকেশ ও সামনে থাকা ব্যক্তির কথোপকথন শুনি আর সবটা পর্যবেক্ষণ করি। তাতে তার ব্যাপারে আর গোটা কেসটা বুঝে নিতে আমার সুবিধে হবে, যাতে পরে ব্যোমকেশের সাথে কেস নিয়ে আলোচনা করার সময় আমাদের কথা বলার সময় সুবিধে হয়। তাই আমি এরপর থেকে এটাই করি। আমি নিজেও দেখেছি তাতে আমারও সুবিধেই হয়। নতুন নতুন মানুষের ব্যক্তিত্ব, তাদের চরিত্র বোঝা, তাদের বলা কথার মধ্যে দিয়ে সত্যি মিথ্যে বোঝার অনেক সাহায্য হয়। আমি তাই বললাম, অবশ্যই, আরে আমি তো আগেই রাজি ছিলাম। এখন পুরো ব্যাপারটা শুনে তো আর না করার কিছু নেই। একটা নয়, 4-4টে খুন। কেসে সত্যি মাথা ঘামানোর কিছু থাক বা না থাক, দেরি করলে হয়তো 4টের জায়গায় 5টা খুন হয়ে যেতেই পারে। ব্যোমকেশ, আমাদের সত্যি যাওয়া দরকার, বুঝলে? অন্তত মানবিকতার খাতিরে। দাসবাবু বোধহয় বেশ খুশি হলেন এবার। তিনি উঠে দাঁড়াতে যাবেন এমন সময় ব্যোমকেশ বলল, আর একটু বসে যান দাসবাবু, ওই যে চা এসে গেছে। পুঁটিরাম চা নিয়ে ঢুকতেই দাসবাবু বসে পড়লেন। চা খেতে খেতে বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আপনার হাতে কি এখন কোনো কেস আছে? না, বরং এই শীতে আর কেস হাতে নেব না ভেবেছিলাম। তা তো হবার নয়। উনি মানুষের কি আর ছুটি আছে ব্যোমকেশবাবু? বলেই চায়ের কাপ তুলে নিলেন। গুণী মানুষ হওয়া তাহলে বেশ ঝামেলা মশাই। আরে সে তো 100 বার। একবার হয়েছ কি মরেছ, ছুটি নেই, এই শীতেও নেই। তা সে যাই হোক না কেন। দাসবাবু হেসে উঠলেন, সাথে আমরাও। দাসবাবু চায়ের পর্ব শেষ করে চলে গেলেন আর বলে গেলেন, তাহলে পরশু দেখা হচ্ছে ব্যোমকেশবাবু। আপনার যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, আর বাকিটা দেখে নেবে জয়ন্ত রায়। দাসবাবু চলে যেতেই আমি আর ব্যোমকেশ একবার চোখাচোখি করে নিজের নিজের চেয়ারে গায়ে নিয়ে বসলাম। কি বুঝলে অজিত? বুঝলাম, খুনি একজন বা অধিক যে কেউ হতে পারে, তবে খুনের পদ্ধতিটা কিন্তু খুব নৃশংস। ধর থেকে মুন্ডু আলাদা করে দেওয়ার জন্য রীতিমতো ক্ষমতা আর মনের জোর থাকা দরকার ব্যোমকেশ। খুনির যে সমস্ত কিছু থাকে অজিত, একমাত্র রাগের মাথায় বা দুর্ঘটনাবশত কোনো খুন না হলে বাকি খুনের ক্ষেত্রে খুনিকে মানসিক প্রস্তুতি নিতে হয় বেশ কয়েকদিন ধরেই। কিন্তু এবার সেক্ষেত্রে সে তো নিজেই সময় বেছে নিচ্ছে রাতের বেলা। কিন্তু রাতের বেলাতেই কেন? বিভিন্ন কারণ হতে পারে অজিত। রাতের বেলা গ্রামের পথে অন্ধকার বেশি থাকে, হয়তো সে কারণে খুনি বা খুনিদের সুবিধা হতে পারে। তাছাড়া নিজেকে আড়াল করে রাখার জন্য এটা হতে পারে। তুমি নিশ্চিত যে খুনি একজন নয়, তার অধিক? ব্যোমকেশ হাসল, তারপর উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, খুনি পর্যন্ত না পৌঁছানো অবধি আমার সমস্ত নিশ্চিত অনুমানই আমার কাছে অনুমান মাত্র। তবে এখানে কারণ একটা আছেই। তা কি সেই কারণ? ব্যোমকেশ কিছু একটা বলতে যাবে বলে মুখ খুলেছিল, তার আগেই টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে সেটা তুলে কানে চেপে ধরল, তারপর এক টানা কথা বলে চলল কারুর সাথে। আমি আন্দাজেই বুঝতে পারলাম অপর প্রান্তের ভদ্রলোক সেই দাসবাবুর বন্ধু জয়ন্ত রায়, কারণ কথার মাঝখানে ব্যোমকেশ একবার বলল, হ্যাঁ এই তো একটু আগেই এসেছিলেন। হ্যাঁ, আমি পরশু যাব বলে দিয়েছি। ফোন রেখে আসতেই আমি বললাম, ঝাড়গ্রামের পুলিশ ইন্সপেক্টর জয়ন্তবাবুর ফোন না? তবে এ ব্যাপারে তোমায় সাবাসী দেব না। সে না হয় নাই দিও। তা কি বললেন উনি? দাসবাবু যা বলে গেলেন তার থেকে বেশি কিছুই নয়, তবে একটা অন্য তথ্য জানা গেল। কি তথ্য? আমি উৎসুক হয়ে চেয়ারের ওপর সোজা হয়ে বসলাম। ব্যোমকেশ নিজের চেয়ারে বসে বলল, যারা খুন হয়েছে তাদের বাড়ির লোকেরা জানিয়েছে তারা রাতের বেলা বাইরে ছিল। সারা রাত বাড়ি না ফেরার পর খুঁজতে গিয়ে
গ্রামের একপাশের জঙ্গলে তারা মৃতদেহের ধর আর দূরে খুঁজে পায় মাথা। 4টে মৃত্যুই একইভাবে, আর 4 জনেরই বয়স 25-26-এর বেশি নয়। ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। আমি তার দিকে তাকিয়ে একটা কথাই ভাবতে লাগলাম। যেখানে ব্যোমকেশ নিজেও জানে এই সময় একটা দিনও সময় নষ্ট করা কাজের কথা নয়, সেখানে সে কাল যাবার বদলে পরশু যেতে চাইল কেন? গোটা একটা দিন কি কারণে সে নষ্ট করতে চাইল? এই সময় সত্যবতী ঘরে এলো। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল খোলা দরজা দিয়ে। এবার সেটা বন্ধ করে দিয়ে সত্যবতী ঘরে এসে ঢুকল। চায়ের কাপের ঠক ঠক শব্দ শুনে ব্যোমকেশ চোখ খুলল। সত্যবতী খালি চায়ের কাপগুলো তুলে নিয়ে যাচ্ছিল। তার আগেই ব্যোমকেশ বলল, সত্য, আমাদের একটু বেরোতে হবে। দাসবাবু এসেছিলেন, বলে গেলেন ঝাড়গ্রামের কাছে নাকি কয়েকটা খুন হয়েছে, আর সে ব্যাপারে পুলিশ আমার সাহায্য চাইছে। শেষের কথাটা ব্যোমকেশ বেশ গম্ভীর স্বরেই বলল। আসলে সত্যবতীর কাছে মাঝে মাঝে এই পুলিশের কাছে সাহায্য করার ব্যাপারটা একটু বাড়িয়ে বলতে সে ভালোবাসে। অথচ আমি আর সত্যবতী দুজনেই জানি তার মধ্যে কোনো অহংকার কোনো কালই ছিল না। আর কি, বেরিয়ে পড়ো, তারপর খাওয়া দাওয়া ভুলে ছুটতে থাকো খুনি বদমাইশের পিছনে। এই শীতের মধ্যে বেরিয়ে জ্বর সর্দি বাঁধিয়ে ফিরো তারপর। আহা, তুমি চিন্তা করছো কেন? আমি তো সঙ্গে করে অজিতকে নিয়েই যাচ্ছি। সে থাকতে আমার আবার চিন্তা? তুমি যে ঠাকুরপোর কথা কত শোনো তা আমার ভালোই জানা আছে, তাই ও নিয়ে আমায় বলতেই শোনা। এই অজিত, দেখলে দেখলে আমি নাকি তোমার কথা শুনি না, এটা তুমি বলতে পারলে সত্য? ভুলটা কি বলেছে বউঠান? তুমি আমার কথা কত শোনো তা আমার থেকে বোধহয় বউঠান ভালো জানে। বাহ, তুমিও দল বদলে নিলে অজিত। কি মুশকিল, এতে দল বদলানোর কি আছে? আরে সত্যি তো সত্যি হয় নাকি? বেশ, এই আমি চুপ করলাম। সত্যবতী দরজা অবধি চলে গিয়েছিল, কিন্তু ঘুরে দাঁড়িয়ে সে বলল, সে যেখানেই যাও ফিরে এসে কিন্তু মনে থাকে যেন। এই বলে সত্যবতী রান্নাঘরের দিকে চলে গেল। আমি একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, এই ব্যোমকেশ, এই ফিরে এসে কি মানে বুঝলাম না ঠিক। ও তুমি বুঝবে না। আরে আগে বলো তো, তারপর দেখবো না হয় বুঝবো কি বুঝবো না। ছাড়ো, আমি বরং উঠি, আমার একটু বেরোতে হবে। এই দাঁড়াও দাঁড়াও, আরে আগে বলো ব্যাপারটা। আমি ব্যোমকেশের একটা হাত টেনে ধরলাম। ব্যোমকেশ আবার বসে বলল, শুনতেই হবে তোমায়? হ্যাঁ, শুনতেই হবে আমাকে। ব্যোমকেশ এদিক ওদিক দেখে নিয়ে দরজাটা আটকে দিয়ে আমার পাশে এসে বসে বলল, মশা। আমি এতটা অবাক হয়ে গেলাম যে আমার হাঁ মুখের মধ্যে দিয়ে একটা মশা ঢুকে হয়তো আবার বেরিয়ে আসতে পারত। আমি বললাম, মশা? হ্যাঁ মশা, মানে তুমি কি বলবো আর অজিত, কাল রাতে ঘুমোতে গিয়ে দেখি মশারির ভেতর কখন যেন একটা মশা ঢুকে বসেছে। তারপর? ব্যোমকেশ চেয়ারের ওপর গুটিয়ে বসে বলল, সত্যবতী মশাটাকে মারার আপ্রাণ চেষ্টা করছে দেখে আমি বললাম, সামান্য একটা মশা মারতে এতক্ষণ? আমি হলে তো অ্যাকচুয়ালি ব্যাস। আমার অবাক ভাবটা সামান্য কেটেছে। আমি বললাম, এই এক চড়েই মেরে ফেললে? আরে তাহলে তো হয়েই যেত, কত চেষ্টা করলাম সেটাকে মারার, হাতে আর আসেই না। শেষে মশারি খুলে ব্যাটাকে বাইরে বার করে তারপর শুতে হলো। কিন্তু তার সাথে ব্যোমকেশ আমার কথা শেষ হতে না দিয়েই বলল, আর সবটা শোনো তো আগে। সত্যর সাথে বাজি হয়েছিল, 7 বারে যদি মশাটাকে মারতে না পারি তাহলে তাকে একটা নতুন শাড়ি কিনে দিতে হবে, তাও জামদানি। আমি এবার বেশ মজা পেয়েছি ব্যাপারটাতে, তাই একটু গলা খাঁকড়িয়ে বললাম, তা ব্যোমকেশ বক্সি এক চড়েই মশাটাকে খতম করলো বুঝি? 1 চড় 7 চড়েও নয়, পাক্কা 70 চড়েও বোধহয় ব্যাটা মরতো না। মাঝখান থেকে একটা জামদানি গচ্চা। ব্যোমকেশের ম্লান মুখ দেখে আমার হাসি পেলেও আমি হাসলাম না। ব্যোমকেশ ব্যাপারটা রেশ কাটিয়ে নিয়ে চেয়ারে বসতেই আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কেসটা কেন নিলে? 4টে খুন হয়েছে বলেই? সেটা তো আছেই, তবে তার চেয়েও বড় কারণ হলো এমন বিভৎসভাবে খুনগুলো হওয়ায়।
একজন মানুষের মনে ঠিক কতটা প্রতিশোধ স্পৃহা থাকলে তারা একটা মানুষের ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়ার মতো নৃশংস কাজ করতে পারে। আর সব থেকে কৌতূহল জাগাচ্ছে এই খুনগুলোর মোটিভটা। মোটিভ তো নাও থাকতে পারে, হয়তো কোনো সিরিয়াল কিলার এসব করছে। তা হতেই পারে, তবে তা তো না যাওয়া পর্যন্ত জানা যাবে না। কালকের দিনটা যাক, পরশু বেরিয়ে পড়ি। গরম জামা কাপড় গুছিয়ে নিও বেশি করে। কতদিন থাকতে হবে জানা নেই। আমিও জানি ব্যোমকেশের কথা মিথ্যে নয়। আজকের মধ্যে বাকি লেখাটুকু শেষ করে রাখতে হবে। ফিরে এসেই প্রেসে জমা দিয়ে দিতে হবে লেখাটা। আমি ব্যোমকেশের ঘর থেকে নিজের ঘরে ফিরে এলাম। পরদিন সকাল থেকেই ব্যোমকেশ বেপাত্তা। এর মাঝে একটা ফোন এসেছিল ব্যোমকেশের। বাধ্য হয়ে আমি ধরেছিলাম। একটা ফোন ছিল পুলিশ কমিশনারের। আমি ফোন ধরে কথা বলতেই তিনি বললেন ব্যোমকেশ ফিরলে যেন তাকে একটা ফোন করে নেয়। আর দ্বিতীয় ফোনটা এসেছিল ঝাড়গ্রামের সেই পুলিশ অফিসার জয়ন্ত রায়। ভদ্রলোক দেখলাম আমার নাম বলতেই চিনতে পারলেন। শুধু তাই নয়, আমার লেখা ব্যোমকেশের আগের কেসের সমাধানের গল্পগুলো নাকি তার পড়া। এই শহরের বাইরেও যে আমার লেখার গুণমুগ্ধ পাঠক আছে তা ভেবে আমার বেশ একটু গর্ববোধ হলো। আর তা হবে নাই বা কেন? লেখক সাহিত্যিকরা ওই সামান্য একটু নাম ছাড়া আর কি বা চায়? ভদ্রলোক শেষে বলে বসলেন আমি গেলে আমার একটা অটোগ্রাফ নেবেন তার মেয়ের জন্য। আমিও খুশিতে আপ্লুত হয়ে কাল আমাদের ঝাড়গ্রাম যাওয়ার কথাটা বলেই বসলাম। তাতে ভদ্রলোক নিজেই বললেন যে আমরা চাইলে তিনি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। আমি জানিয়ে দিলাম সে ব্যাপারে ব্যোমকেশ যা ভালো বুঝবে তাই করবে। এর বেশি আর কথা হলো না। ব্যোমকেশ ফিরতেই তাকে সবটা জানিয়ে আমি বললাম, এই ব্যোমকেশ, আমাদের যাওয়ার ব্যবস্থা কি হলো বলো তো? এখান থেকে ব্যারাকপুর পর্যন্ত যাব মিস্টার দাসের সাথে। তারপর খড়গপুর পর্যন্ত একটা গাড়ির ব্যবস্থা করা আছে। সেখানকার থানায় বলা আছে তারা বাকি রাস্তা যাওয়ার ব্যবস্থা করে দেবে। না, এমনিতে ওই পুলিশ অফিসার মানে জয়ন্ত রায় নিজেও ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। অজিত, একটা কেসে যখন ঢুকে পড়েছে তখন বাইরের কাউকে ভরসা করা ঠিক হবে না। বাহ, এটা কিরকম হলো? দাসবাবু সেও তো পুলিশের লোক, তো তাকে ভরসা করাটাও কি তাহলে এই একই নিয়মে ঠিক হচ্ছে? দাসবাবু আমাদের অনেক দিনের চেনা, আর তাছাড়া তার সাথে মিলে আমরা যে কটা কেস সমাধান করেছি সব কেসেই তিনি আমাদের সাহায্য করেছেন, বিরুদ্ধে কিন্তু কিছুই করেননি। আর তাছাড়া পুলিশের উপর মহল থেকে এই ব্যবস্থা। জয়ন্ত রায়কে এখনো আমরা চিনি না। আগে দেখা হোক, কথা বলে দেখা যাক, তারপরও ভাবা যাবে। নাও এখন ব্যাগপত্র গুছিয়ে নাও। আমার ব্যাগপত্র গোছানোই ছিল, তাও আরেকবার সব দেখে নেওয়া দরকার। না হলে গিয়ে যদি দেখি কিছু ভুলে গেছি তারপর সমস্যায় পড়তে হবে। ব্যোমকেশ নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। পরদিন সকালে দাসবাবু পুলিশের ড্রাইভার সহ বাড়িতে এসে উপস্থিত হলেন। আমরা ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলতে তুলতে পুঁটিরাম আর সত্যবতী এসে দাঁড়ালো। যখনই আমরা বাইরে কোথাও কেসের জন্য গেছি তার আগের দিন থেকেই সত্যবতী কেমন যেন শান্ত হয়ে যায়। এবারও তাই হলো। সত্যবতীর ম্লান মুখের দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, সত্য, এরকম বেরোনোর সময় এভাবে মুখ গোমরা করে থাকলে হয় বলো? এই অজিত, ব্যাগপত্র নামাও, আমরা কোথাও যাব না। আমি জানি এ ব্যোমকেশের মুখের কথা। সে জানে এ কথার উত্তরে সত্যবতী কি বলবে, আর ঠিক তাই বলল সত্যবতী। থাক, অনেক হয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, না হলে দেরি হয়ে যাবে। এই শীতে রাত করে নতুন জায়গায় পৌঁছানো কোনো ভালো কথা নয়। সাবধানে থাকবে, আর ঠান্ডা লাগিও না। আর ঠাকুরপো, একটু খেয়াল রেখো, না হলে তো আর। সত্যবতীর কথা শেষ হলো না, তার আগেই ব্যোমকেশ বলল, অজিত যখন আছে তখন আর তোমার চিন্তা নেই, তোমার কাজ ওই করে দেবে। সত্যবতী হাসল। আমরা গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করলো। সত্যবতী গেটের কাছে দাঁড়িয়ে রইল। মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন। সে যেমন নারকোলের বাইরের আবরণের মতো শক্ত, তেমনি
নারকোলের জলের মতো নরম কোমল ভেতরটা। ব্যারাকপুর থেকে জাতীয় সড়কে আমাদের গাড়িটা পড়ল একজন পুলিশ আর একজন ড্রাইভারের নিরাপত্তায়। নিজেদের বেশ একটু উচ্চপদস্থ কোনো সরকারি অফিসারের মতো লাগলো। এত নিরাপত্তায় আমাদের নিয়ে যাওয়া হচ্ছে বলেই আমার এমনটা মনে হলো। ব্যোমকেশ কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না। সে নিজের মনে এদিক ওদিক দেখতে লাগলো। দেখার মতোই চারদিক, সবুজ আর সবুজ। মাঝখানে এক জায়গায় গাড়ি থামিয়ে মাটির ভাঁড়ে গাঢ় দুধের চা আর খাস্তা কচুরি খেলাম আলুর দম দিয়ে। খেতে খেতে ব্যোমকেশ বলল, এরকম খাঁটি জিনিস তুমি শহরে পাবে না অজিত। আমি কথা না বলে জিনিসটা ঠিক কতটা খাঁটি তা বোঝায় মন দিলাম। ঝাড়গ্রাম পৌঁছতে লাগলো প্রায় 6 ঘন্টা মতো। আমরা যখন থানায় নামলাম তখন বিকেল 4টে। আমাদের পৌঁছতে দেখেই থানার ভিতর থেকে বেরিয়ে এলেন জয়ন্ত রায়। আরে আসুন আসুন ব্যোমকেশ বাবু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, খুব একটা হয়নি। এদিকে রাস্তাঘাট বেশ ভালোই। আপনাদের থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, একটু চা খেয়ে আপনারা সেখানে চলে যান। আজ বিশ্রাম নিন, কাল না হয় কাজ শুরু করবেন। বেশ, তাই হোক। আমরা থানায় জয়ন্ত বাবুর ঘরে গিয়ে বসলাম। আসার সময় দেখেছি রাস্তার ওপারে একটা চায়ের দোকান। সেখান থেকেই একজন কনস্টেবল চা এনে দিল। চা খেতে খেতেই ব্যোমকেশ বলল, দাসবাবু আপনার বন্ধু? সে আমার থেকে বয়সে অনেকটাই বড়, তবে কাজের সুবাদে বন্ধুর মতোই মিশেছিলাম আমরা, তাই বন্ধু বলতেই পারেন। বেশ খোলা মনের মানুষ তিনি। ব্যোমকেশ সোজাসুজি আসল কথায় চলে গেল। কেসের ব্যাপারে দাসবাবুর কাছে যা শুনেছি তাতে স্পষ্ট বোঝা যায় না। আপনি যদি একটু খুলে বলেন তাহলে ভালো হয়। কি আর বলবো ব্যোমকেশ বাবু, 4-4টে খুন হয়ে গেল, অথচ পুলিশ কিছুই কুল কিনারা করতে পারছে না। ওপর মহল থেকে চাপ আসছে, একটা নিষ্পত্তি না করতে পারলে চাকরিটা বাঁচিয়ে রাখা দায় হয়ে পড়ছে। তাই আপনাকে ডাকা। বেশ, আপনি আমায় গোটা ব্যাপারটা খুলে বলুন, তারপর আমি দেখছি কি করা যায়। প্রথম খুনটা হয় ওই মাসখানেক আগে। গ্রামের উত্তরে একটা জঙ্গল আছে, সেখানে নদীর ধারে পাওয়া যায় মৃতদেহ। মাথাটা ধর থেকে আলাদা করা, বডিটা মাথা থেকে অনেক দূরে পাওয়া যায়। মৃতদেহ আপনি দেখেছিলেন তো? শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন ছিল? না, সকালে মৃতদেহ একজন দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে দেখি বেশ লোক জমেছে। এমন একটা বীভৎস মৃত্যু দেখে কেউ সামনে গিয়ে দেখার সাহস পায়নি। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু হাতে শক্ত দড়ির দাগ ছিল, যেন হাত বেঁধে রাখা হয়েছিল তার। গলার কাটা দাগটা কেমন ছিল? মানে পরিষ্কারভাবে গলা কাটা নাকি একটু খাপ ছাড়া? মানে আমি বলতে চাইছি, এক কোপে গলা কাটা হয়েছে নাকি বারবার কোপ দিয়ে? জয়ন্তবাবু কি যেন ভাবলেন, তারপর বললেন, যতটা মনে আছে দাগটা এলোমেলো ছিল, যেন কেউ ধীরে ধীরে গলাটা কেটেছে। আচ্ছা, বেশ। আর বাকি খুনগুলো? একইভাবে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো একই জায়গায়। আচ্ছা, আর কিছু? না, আর তো কিছু নেই। কাছাকাছি সব জায়গায় জেরা আর তল্লাশি করা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ব্যোমকেশ কি যেন ভাবল, তারপর বলল, বেশ, আমাদের থাকার জায়গাটা দেখিয়ে দিন। কাল আপনার সাথে আবার দেখা হচ্ছে, আর কাল আমরা একবার সেই মার্ডার স্পটে যাব। আমি আর ব্যোমকেশ উঠে দাঁড়াতেই একজন কনস্টেবল এসে বলল আমাদের ব্যাগপত্র সে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমরাও গিয়ে ঘরে ঢুকলাম। ঘরটা ছোট হলেও আমাদের দুজনের জন্য যথেষ্ট। পাশাপাশি দুটো ঘর, পাকাই। নামে গ্রাম হলেও আসলে মফস্বল জায়গাটা। দোকানপাট বেশ আছে, অন্তত থানার কাছাকাছি তো আছেই। জাতীয় সড়কের কাছে বলেই হয়তো এরকম অবস্থা। আমাদের যে ঘরগুলো থাকতে দেওয়া হয়েছে, এটা কোনো সরকারি কাজের জন্য ব্যবহার করা বাড়ি বোধ হয়। আমরা ব্যাগপত্র খুলতে খুলতেই সেই কনস্টেবল এসে দাঁড়ালো দরজার কাছে।
তারপর একটা বছর 15-16 ছেলেকে এনে দেখিয়ে বলল, ব্যোমকেশবাবু, স্যার বললেন আপনাদের সব টুকিটাকি কাজকর্মই করে দেবে, আর আপনাদের যখন যা লাগবে ওকে বললেই হবে, আর খাবার স্যারই পাঠিয়ে দেবে। ব্যোমকেশ ছেলেটাকে হাত দিয়ে ভেতরে রাখলো। সে দরজা দিয়ে 2 পা ভিতরে এসে হাসি মুখে দাঁড়ালো। কনস্টেবলকে ইশারা করে চলে যেতে বলে প্রশ্ন করল, তোমার নাম কি? আমার নাম জগেন। বেশ স্পষ্ট উচ্চারণ। লেখাপড়া করো? হ্যাঁ স্যার। এখানে স্কুল আছে? জগেন মাথা নাড়ায়। তাহলে বিনি দিদি শেখাতো, আমাদের অনেককেই শেখাতো। শেখাতো বলতে নেই, বলো শেখায়। এখন কি আর শেখায় না? জগেনের হাসি মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল। আমি আর ব্যোমকেশ দুজনেই অবাক হলাম। ব্যোমকেশ হাতের কাজ রেখে এগিয়ে এসে বলল, জগেন, দরজাটা বন্ধ করে দাও, ঠান্ডা আসছে। তারপরে এসে এই চেয়ারটা এনে এখানে বসো। জগেন বাধ্য ছেলের মতো তাই করল। ঘরে অল্প অন্ধকার। অজিত, দেখো তো ওই টেবিলের উপর হ্যারিকেন রাখা আছে, ওটা জ্বালাও। বোধহয় লোডশেডিং। আমি টেবিল হাতড়ে দেশলাই বার করে হেরিকেন জ্বালালাম। জগেন চেয়ারের এক পাশে বসেছে। তার মুখের ভাবটা ঠিক আগের মতোই। ব্যাপারটা কি বলো তো জগেন? আর আমাকে তোমার স্যার বলতে হবে না, তুমি আমায় দাদা বলতে পারো, ব্যোমকেশ দা। আর এ হলো তোমার আরেক দাদা, অজিত দা। আর এইখানে কেন এসেছি তুমি জানো? জগেন মাথা নাড়ালো। তোমাদের এই গ্রামে খুন হয়েছে না এর মধ্যে? হ্যাঁ স্যার, এই মানে সরি ব্যোমকেশ দা, 4টে। ওই খুনগুলো কে করেছে তাই খুঁজতে আমি এসেছি। তবে তোমায় কিন্তু আমার একটা কথা দিতে হবে। জগেন অবাক হয়ে তাকালো ব্যোমকেশের দিকে। দেখো জগেন, তুমি জানো আমরা কে, কিন্তু বাকিরা তো জানে না। তুমি কাউকে বলবে না। যদি কেউ তোমার কাছে জানতে চায় তাহলে বলবে আমরা এখানে ঘুরতে এসেছি। জগেন, তুমি পড়াশোনা করো, আর যারা পড়াশোনা করে তারা বেশ সাহসী হয়। এটুকু তো তুমি পারবেই, তাই না? পারবো। আমি জানি ব্যোমকেশ এইভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করে। তবে এই ছোট্ট ছেলেটা যে তাকে কি সাহায্য করতে পারে তা ঠিক আমার মাথায় ঢুকলো না। তবে জগেনই শেষে যেভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেছিল, যাকে সে কথা থাক। আমি বিছানার উপর বসে বললাম, আচ্ছা, তুমি তো চাও আসল খুনি শাস্তি পাক, তাই তো জগেন? হ্যাঁ চাই তো, কিন্তু বিনি দিদিকে যারা লুকিয়ে রেখেছে তাদের কি হবে ব্যোমকেশ দা? বিনা দিদিকে কারা লুকিয়ে রেখেছে? বিনি দিদি আমাদের পড়াতো, আমাদের বলতো লেখাপড়া করলে আমরা অনেক বড় হব, শহরে চাকরি করব। কিন্তু একদিন বিনি দিদিকে আর কেউ খুঁজে পেল না। সবাই বলল বিনি দিদি নাকি কোথাও চলে গেছে, কিন্তু আমি জানি বিনি দিদি কোথাও যায়নি। তুমি এতটা নিশ্চিত কি করে জগেন? তোমার বিনা দিদি কি তোমায় কিছু বলেছিল? জগেন একবার দরজার দিকে তাকালো। ব্যোমকেশ জগেনের মাথায় একবার হাত বুলিয়ে বলল, জগেন, তোমার কোনো ভয় নেই। তুমি যেমন আমাদের কথা কাউকে বলবে না, আমরাও তেমন তোমার কথাও কাউকে বলবো না। জগেন আশ্বস্ত হলো একটু, তারপর বলল, যেদিন বিনি দিদি হারিয়ে গেল তার 2-1 দিন আগেই আমায় বলতো রাতের দিকে কারা যেন বিনি দিদির বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। আমার মনে হয় ওরাই কোথাও নিয়ে গেছে আমার বিনি দিদিকে। তোমার বিনা দিদির বাড়িতে আর কে আছে? বিনি দিদির বাবা, কিন্তু সে তো এখন পাগল হয়ে গেছে। জগেনের গলা আবেগে রুদ্ধ হয়ে এলো। বিনি দিদি আমাদের খুব ভালোবাসতো ব্যোমকেশ দা, নিজে না খেয়ে আমাদের খাওয়াতো। আমাদের মানে আর কে কে আছে তোমাদের সাথে? পটল, পড়ি, ন্যাপলা, বুলটি, আমরা সবাই পড়তাম বিনি দিদির কাছে। ব্যোমকেশ কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা জগেন, তুমি এখন যাও। যদি থানার কেউ জানতে চায় তুমি কি করছিলে, বলবে ঘর গুছিয়ে দিচ্ছিলে। আর আমাদের রাতের খাবারটা তুমি বা অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দাও। মনে থাকে যেন, যা বলেছি। জগেন হঠাৎ ব্যোমকেশের হাত ধরে কেঁদে ফেলল।
আমার বিনি দিদিকে তুমি খুঁজে দেবে তো ব্যোমকেশদা? আমার ব্যাপারটা কেমন যেন লাগলো। একটা বাচ্চা ছেলের অন্য একটা মেয়ের জন্য এতটা আবেগের কারণ কি? শুনেছি এ সময় মানুষ নিজের রক্তের সম্পর্কের মানুষের জন্য কষ্ট পায় না, আর সেখানে একটা বাচ্চা ছেলে অন্য একজনের জন্য, যাকে মুখে দিদি বলে ডাকে মাত্র। ব্যোমকেশ বোধহয় ম্যাজিক জানে। সে সোজা যোগেনের চোখের দিকে তাকিয়ে বলল, যোগেন, তুমি আমায় আমার কাজে সাহায্য করো। আমি কথা দিচ্ছি তোমার বিনা দিদিকে আমরা ঠিক খুঁজে দেব। যোগেন চলে যেতেই আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আরে এ তো রহস্যের উপর রহস্য ব্যোমকেশ। একে 4টে বিভৎস খুন, তার উপর একটা মেয়ের অন্তর্ধান। যোগেনের বিনা নামের মেয়েটির প্রতি এত আবেগের কারণ কি? দেখো অজিত, একটা মানুষ জীবনে দু ধরনের মানুষের জন্য আবেগপ্রবণ হয়। এক, যারা তাকে ভালোবাসে, যেমন ধরো বাবা মা, পরিবার অথবা বন্ধু সম্পর্ক। আর দ্বিতীয়, যারা তাদের জীবনে একটা উদ্দেশ্য দেয়, একটা শিক্ষা দেয়। আমার মনে হয় যোগেনের কাছে তার বিনা দিদি ওই দ্বিতীয় সারির কেউ না। অজিত, জায়ের রহস্য খুব সাধারণ বলে মনে হচ্ছে না। আমাদের কাল থেকে মাঠে নামতে হবে দেখছি। এখন অপেক্ষা করো, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, কাল দেখা যাবে। রাতের খাবার দিয়ে গেল সেই কনস্টেবলটি। তার কাছেই জানা গেল জয়ন্ত রায় নিজেই তাকে বাড়ি চলে যেতে বলেছে। সে আবার কাল সকালে আসবে। আমরা পথ শ্রমে ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকালে থানায় পৌঁছেই আমরা সকালের চা খেলাম। জয়ন্তবাবু থানাতেই ছিলেন। আপনাদের কি একবার মার্ডার স্পটে নিয়ে যাব? চাইলে পুলিশের জিপেই যেতে পারেন। পুলিশ সাথে থাকলে আমাদের সমস্যা হবে। আচ্ছা, এখানে আমার পরিচয় কি কেউ জানে? আপনার নাম হয়তো কেউ কেউ শুনেও থাকতে পারে, কারণ এখানকার অনেকেই শহরে কাজ করে। তবে চেনে কি না তা বলতে পারবো না। তবুও সাবধানতা অবলম্বন করা দরকার। কেউ জানতে চাইলে বলবেন আমরা আপনার বন্ধু, এখানে ঘুরতে এসেছি। আর আপনার কনস্টেবল সবাই বিশ্বস্ত তো? জয়ন্তবাবু একবার বাইরে দেখে নিয়ে ডাকলেন, রাম সিং, রাম সিং। কালকের সেই কনস্টেবল এসে দাঁড়ালো। আমি একমাত্র রাম সিংকেই ভরসা করতে পারি ব্যোমকেশ বাবু। আপনার যা প্রয়োজন ওকে বলবেন। আর যোগেন তো আছেই। বাকি কে কখন টাকার কাছে বিক্রি হয়ে যায় কে আর বলতে পারে। তার উপর অপুরমহল বলেও তো একটা ব্যাপার আছে। ব্যোমকেশ কি বুঝলো জানি না, তবে হেসে বলল, এই অপুর মহলের ব্যাপারের জন্যই ব্যক্তিগতভাবে সত্য অন্বেষণের কাজ করতে আমি বেশি ভালোবাসি। জয়ন্তবাবুর মাথার চুল খাটো, ঠোঁটের উপর পুলিশি চেহারার সাথে মানানসই একটা গোপ, গাল কামানো, চোখ দুটো একটু গোল, ভাসা ভাসা, গায়ের রং ফর্সা। দেখুন, আপনি স্বাধীনভাবেই কাজ করতে পারেন ব্যোমকেশ বাবু, তবে সাবধান। এটা কিন্তু শহর নয়, গ্রাম। এখানে বিপদ কিন্তু অনেক বেশি। তাই কোথাও একা যাবেন না, কাউকে সাথে রাখবেন, যাতে বিপদে পড়লে আমার কাছে অন্তত খবর আসে। না হলে ভালো মন্দ কিছু হলে দাসবাবু আর অপুরমহল আমায় কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনি নিশ্চিত থাকুন মিস্টার রায়, শুধু যোগেন এলে ওকে আমার কাছে পাঠিয়ে দেবেন। যোগেন আসতেই আমরা বেরিয়ে পড়লাম, হেঁটেই বেরোলাম। যোগেন আমাদের চিনিয়ে নিয়ে চলল। যোগেন, প্রথমে আমাদের নিয়ে চলো সেখানে যেখানে মৃতদেহগুলো পাওয়া গেছে। ওটা তো নদীর দিকে, চলো। নদী নয়, আসলে একটা বড় জলাশয়ের মতো। তার পাড়ে একটা ছোটখাটো জঙ্গল। জঙ্গল পেরিয়ে যেতে হয় নদী বা জলাশয়ের পাড়ে। মাঝখান থেকে একটা রাস্তা আছে, পায়ে হাঁটার মতো হবে। আমরা সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই গোটা গ্রামে এত জায়গা থাকতে, এত মাঠ থাকতে, শেষমেশ এখানে ডাকতে গেল কেন খুনি? বোধহয় আর কারোর চোখে যেতে না পারে, কিন্তু খুনি তাহলে কি ভিক্টিমের চেনা? এত রাতে এখানে আসবেই বা কেন সে? এই যোগেন, যারা মারা গেছে তাদের কি তুমি চিনতে? যোগেনের মুখ
শক্ত হয়ে গেল। চিনতাম, ওরা সবাই ওই মহেশ মণ্ডলের তেল কলে কাজ করত, মদ খেয়ে গ্রামের মেয়েদের বিরক্ত করত। বিনি দিদিকেও করেছিল। বিনি দিদি জুতো খুলে মেরেছিল ওদের। গ্রামের সবাই ওদের ভয় পায়। কেন যোগেন না, গ্রামের সবাই ওদের ভয় পায় কেন? ওদের অনেক টাকা, অনেক। ওরা কেউ কাউকে ভয় পায় না। কেউ কিছু বলতে গেলে তাকে মারে। পুলিশও ওদের কিচ্ছু করতে পারে না। ওই যে বড়বাবু, তা তোমরা যার কাছে এসেছো, আমায় তোমাদের কাছে যে পাঠিয়েছে। জয়ন্ত রায়? উনি বিনি দিদি হারিয়ে যাওয়ার জন্য গ্রামের সবাইকে জিজ্ঞাসা করেছিল, তো মহেশ মণ্ডলের লোক গিয়ে ওকে ভয় দেখায়। যদি সে এসব বন্ধ না করে তাহলে জানে মেরে দেবে। বড়বাবু আর কি করে? আমার বেশ হাসি পেল। এইটুকু ছেলের বলা কথাগুলো বেশ বয়স্ক মানুষদের মতো ছিল, বিশেষ করে শেষের কথাটা। ব্যোমকেশ দা, এই যে এখানে, হ্যাঁ এখানে 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 ওদের মৃতদেহগুলো পড়েছিল। যে মেরেছে বেশ করেছে। ব্যোমকেশ ধমকে উঠল এবার। যোগেন, এরকম বলতে নেই। যে যাই অন্যায় করুক না কেন তাকে শাস্তি দেবে আইন। নিজের হাতে কাউকে মারা মানে তাকেও শাস্তি পেতে হবে। ওদের কেউ কিচ্ছু করতে পারবে না ব্যোমকেশ দা। সময় সবকিছুর হিসেব মিলিয়ে দেয় যোগেন। তুমি এখন ছোট, এসব বুঝবে না। অপরাধের পরিবর্তে অপরাধ হলে যে তা তোমার মতো ছোটদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। যোগেন আর কিছু না বলে মাথা নিচু করে চলল। ব্যোমকেশ বুঝল তার খারাপ লেগেছে, তাই প্রসঙ্গ বদলে সে বলল, ঠিক এখানেই পড়েছিল। যোগেন মাথা নাড়ল। যোগেন যে জায়গাটা দেখাচ্ছে সেটা নদীর ধারে, যেখানে জঙ্গল শুরু হয়েছে সেখানেই। কিছু গাছ উপড়ানো। এখানে যে বেশ কিছু মানুষ হাঁটাচলা করেছে তার চিহ্ন স্পষ্ট। ব্যোমকেশ খুঁটি খুঁটিয়ে মাটি পর্যবেক্ষণ করতে লাগলো। আমিও তার মতোই এদিক ওদিক তাকিয়ে দেখছি কিছু দেখা যায় কিনা। মাটিতে ঘাস গাছপালা ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না। যোগেন আমাদের কাজ দেখতে দেখতে বলল, কি দেখছো তোমরা ওভাবে? খুনি কোনো চিহ্ন রেখে গেছে কিনা তাই দেখছি। কিন্তু ওদের তো মেরেছে সাদা শাড়ি পরা ভূত। আমি আর ব্যোমকেশ দুজনেই সোজা উঠে দাঁড়িয়ে বললাম, ভূত? হ্যাঁ ব্যোমকেশ দা, গ্রামের সবাই তাই বলে। আর ওই বিনি দিদির বাবা তো পাগল হয়ে গেছে, সেও নাকি তাই দেখেছে। এই ব্যোমকেশ, এই গ্রামের দিকে কিন্তু সত্যি এই ভূত টুত থাকলেও থাকতে পারে। এত রাতে এই বন জঙ্গল জায়গায়, না হলে কেই বা ডেকে আনবে ওদের। কেউ দেখেছো এই ভূতকে? না, তবে কেউ কেউ অনেক দূর থেকে হেঁটে যেতে দেখেছে। ভূত সবাই দূর থেকেই দেখে, কাছ থেকে দেখলে সে আর ভূত থাকবে না। নিজের মনে কথাগুলো বলল ব্যোমকেশ। এবার আমরা নদীর পার ধরে জঙ্গলটার অন্যদিকে বেরোতে একটা চালা ঘরের মতো চোখে পড়ল। ব্যোমকেশ সেটা দেখিয়ে বলল, ওটা কি যোগেন? ওটা ওটা মহেশ মণ্ডলের ছেলেদের বসার জায়গা। ও আচ্ছা, তাহলে এমনও তো হতে পারে যে বা যারা মারা গেছে তারা ওখানে থাকতেও পারে, মানে সেদিন তারা ওখানেই ছিল। হতেই পারে, তবে আমার বাড়ি অন্য দিকটায়, তাই আমি বলতে পারবো না। অন্য একজন বললে হয়তো পারতো। কে? যোগেন যার বাড়িতে নিয়ে গেল তার বাড়ির বর্ণনা দেওয়ার মতো কিছুই নেই। একটা মাটির ক্ষয়ে যাওয়া বাড়ি, মাথায় খড়ের ছাউনি, জানলার বড় বড় ফাঁকগুলো কাগজ দিয়ে ঢাকা। যোগেন বাড়ির সামনে গিয়ে অদ্ভুত স্বরে একটা শীষ দিতেই যোগেনের চেয়েও ছোট্ট একটা ছেলে বেরিয়ে এলো। মাথায় টাক চকচক করছে। সে বেরিয়ে এসে আমাদের দিকে একবার তাকালো, তারপর যে কথাটা বলল তাতে আমি তো হাঁ। এই মাল দুটোকে কোথা থেকে আমদানি করলি রে? আমার সাথে সাথেই সিনেমায় দেখা ভিলেনের চালা চামুন্ডার কথা মনে পড়ে গেল। তার গায়ের ছেঁড়া জামার হাতাটা একেবারে ঘাড়ের কাজ পর্যন্ত গোটানো। যোগেন তার একটা হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে কি যেন বলতেই দেখলাম
সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি জামা ঠিক করে ফেলল। তারপর এসে বলল, ভুল হয়ে গেছে স্যার, বুঝতে পারিনি। তোমার নাম কি? ন্যাপলা স্যার। স্যার বলতে হবে না, কাজের কথা বলো। হ্যাঁ স্যার, সব কটা পাক্কা। জগেন একবার কটমট করে তাকাতে সে চুপ করে গেল। ওই নদীর ধারে যে খুনগুলো হয়েছে তাদের সবাইকে তুমি চিনতে? আর কেউ বসে না স্যার। কেন, যারা বসতো তাদের সবাই তো ওই উপরে। এই বলে আকাশের দিকে হাত দেখালো। তারপর ঠিক ফিল্মি কায়দায় জামার কলার নাড়িয়ে বলল, আমার মাথা ন্যাড়া করে দিয়েছিল স্যার। কি করছি, সব কটা মরেছে, বেশ হচ্ছে। ব্যোমকেশ কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভেতর থেকে একটা মহিলার গলার ডাক এলো। এই ন্যাপলা, কই গেলি? যাই, আবার পরে কথা বলবো স্যার। এই জগেন, তুই বিকেলে আমাদের খোপচায় আয়, সবাইকে ডেকে নিয়ে আসিস, আর বাকিটা না হয় ওখানেই হবে। ওর না গেলে তো হবে না জানিস। চলি স্যার। হ্যাঁ। আর একটু না দাঁড়িয়ে সে ঘরের ভেতর চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, বিচ্ছু শব্দটার উৎপত্তি বোধ হয় এদের জন্যই, অথবা এ চড়ে পাকা। আমরা বাড়ি ফিরে এলাম। বিকেলে ওখানে যাওয়ার আগে একবার ভিক্টিমদের বাড়িতে যাওয়া দরকার হয়তো। সে কথা ব্যোমকেশকে বলতেই সে বলল, এই বাচ্চা ছেলেগুলো সাধারণ নয় অজিত, এদের কাছ থেকেই খবর বার করা যাবে। ওরা গোটা গ্রাম চেনে, গ্রামের সবাইকে চেনে, আর ওদের সাথে থাকার সুবিধা হলো কেউ আমাদের সন্দেহ করবে না। বেশ, তাই হোক। দুপুরের খাওয়াটা সেরে ঘুমিয়ে নিলে ভালো হতো, তাই না? তাই হলো। জগেন বাড়ি ফিরে গেল, আমরা খেয়ে শুলাম। দুপুরে কনস্টেবল রাম সিং এর সাথে গিয়ে পৌঁছলাম প্রথম ভিক্টিমের বাড়ি। দুপুরে খাওয়ার আগে বসে জয়ন্ত রায়ের সাথে কথা হলো এই ব্যাপারে। থানার ঘরে বসেই আমি, ব্যোমকেশ আর জয়ন্তবাবু এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করলাম। পুলিশের অনুমান কি বলছে? ঠিক জানা যায়নি ব্যোমকেশ বাবু। তদন্ত চালিয়ে জানা গেছে এই এলাকার একজন ধনী ব্যক্তি। জয়ন্ত রায়ের কথা শেষ হবার আগেই ব্যোমকেশ বলল, মহেশ মণ্ডলের লোক ওরা, তাই তো? আপনি কোথা থেকে জানলেন? চারজনই কি মহেশ মণ্ডলের লোক ছিল? হ্যাঁ, এলাকার মধ্যে মহেশ মণ্ডলের যত কাজ তারাই করত। একে ওকে ভয় দেখানো থেকে শুরু করে জমি কবজা করা। সব জেনে শুনে পুলিশ কেন অ্যাকশন নিত না তার বিরুদ্ধে? জয়ন্তবাবু হাসলেন। ওই যে বললাম, ওপরওয়ালা, ওখানেই তো সব আটকে। শুধু শুধু চাকরি খুইয়ে কি লাভ বলুন ব্যোমকেশ বাবু? বেশ, তাহলে তো একবার এই মহেশ মণ্ডলের সাথেও দেখা করতে হয়। ভিক্টিমের নাম রমেশ, বাকি তিনজনের নাম এখানেই জানা গেল, সঞ্জয়, দীনেশ আর শিবু। ভিক্টিমের মায়ের সাথে দেখা করালো রাম সিং। বাবু, পুলিশকে তো আগেই যা বলার বলেছি। ছেলেটা তো আমার আর ফিরবে না। কত বলতাম ওসব কাজ করিস না, ওতে পাপ লেগে আছে। শুনলো না, সেই শেষে জানটা তো গেল। আপনার ছেলের খুনি শাস্তি পাক আপনি চান না? চাই বাবু, কিন্তু ভূতের সাথে কি লড়াই করা যায়? ওর পাপ ওকে টেনে নিয়ে গেছে ওই জলার কাছে। ভূত কেউ দেখেছে তাকে? রমেশ যেদিন মরল সেদিন বাকিরা বলা বলি করছিল সাদা শাড়ি পরা কেউ নাকি ওদের বসাত জায়গা দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছে রাতের বেলা। ব্যোমকেশ একটু চিন্তিত মুখে বলল, রাতে ওরা বাড়ি ফিরতো না? মানে আপনার ছেলে? মাঝে মাঝে আসতো, কোনোদিন মদ গিললে ওইখানেই পড়ে থাকতো।
বাকিদের বাড়ির লোকের সাথে কথা বলা যাবে? স্যার আমি চিনি, আমি নিয়ে যাবো আপনাকে। বেশ। আরেকটা কথা, খুনের আগের দিন বা কয়েকদিন আগে থেকে রমেশের কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন বা সে কিছু বলেছিল? মহিলা এ ব্যাপারে কিছুই বলতে পারলো না। আমরা বাকি দুজন মানে সঞ্জয় আর দীনেশের বাড়ি গেলাম। তারাও প্রায় একই কথা বলল। শুধু শিবুর বাড়ির লোক একটা নতুন খবর দিল, বিনার খবর। শিবুর এক বোন আছে। সে বলল, দাদার 3 বন্ধু মারা যাওয়ার পর দাদা কেমন ভয়ে ভয়ে থাকতো সব সময়। খালি বলতো ও ফিরে এসেছে, বিনা ফিরে এসেছে, কাউকে ছাড়বে না। বিনা মানে ওই যে গ্রামের বাচ্চাদের পড়াতো? হ্যাঁ, বিনা দিদি খুব ভালো মেয়ে ছিল। গ্রামের সবার আপদে বিপদে পাশে দাঁড়াতো। আর সেটাই পছন্দ হতো না মহেশ মণ্ডল আর তার ছেলের। দাদা তো ওদের হয়েই কাজ করত। গ্রামে তেল কলে অনেকেই কাজ করে, তাই ওদের সাথে কেউ লাগতে যেত না। বরং বিনা দিদিকেই সবাই বারণ করতো এসব করতে। সে কারুর কথা শুনতো না। বিনার সাথে শুনেছি ওদের কি একটা ঝামেলা হয়েছিল? মহেশ মণ্ডলের ছেলে বিনা দিদিকে রাস্তায় অপমান করেছিল। বিনা দিদিও জুতো খুলে তাকে মেরেছিল। তারপর দিন থেকেই বিনা দিদি নিখোঁজ। আর কিছু বলেছে তোমার দাদা? নিজের মনেই বলতো আর দুজনকে মারবে সে। দুজন মানে আর কি? মানে তোমার দাদা তো ছিল 4 নম্বর। জানি না আর কথা বলেছিল। আর মহেশ মণ্ডলের সাথে দেখা হবার আগে বিকেলে এসে উপস্থিত হলো জগেন। আসলে সে নিজেই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা যেতেই সে নিজেই আমাদের নিয়ে চলল। যেতে যেতে ব্যোমকেশ বলল, জগেন, বলো ব্যোমকেশ দা। তো বিনা দিদির বাবা কোথায় থাকে? কেন? বাড়িতেই থাকে। পাগল হয়ে গেছে একদম। সারাদিন কী সব বলে, খায় না, ঘুমোয় না, একটা পা খোড়া হয়ে গেছে। কি করে যেন। তার বাড়িতে একবার নিয়ে যেতে পারবি? বেশ, কাল নিয়ে যাব তাহলে। ওই দেখো ওরা এসে গেছে। আমরা সামনে তাকিয়ে দেখলাম সকালের সেই ছেলেটা ন্যাপলা আর তার সাথে আরো 3 জন। এটা একটা ভাঙা বাড়ি। বোধহয় আগে কেউ এখানে থাকতো, এখন পরিত্যক্ত। এখানে ওখানে আগাছা জন্মেছে। গোটা বাড়িটাকে জঙ্গল গ্রাস করেছে। তার মাঝখান থেকে রেখার মতো একটা পায়ে চলা পথ গেছে বাড়ি পর্যন্ত। ভাঙা দালানের উপর দাঁড়িয়ে ওরা। আমরা যেতেই সবাই দালানের অন্যদিকে চলল। একটা ঘরের মধ্যে ঢুকে আমরা দাঁড়ালাম। ব্যাপারটা বেশ ভালোই মজার লাগছিল আমার। গ্রামের ছোট ছোট ছেলেগুলো একটা দল বানিয়েছে। ব্যোমকেশের দূরদর্শিতার তারিফ মনে মনে না করে পারলাম না। কেসটায় ওরা এখনো যেভাবে সাহায্য করে চলেছে তা কম কিছু নয়। প্রথম কথা বলল জগেন। কার কাছে খবর আছে? একটা বাচ্চা মেয়ে হাত তুলল। বল। মহেশ মণ্ডলের ছেলে বাড়িতেই আছে, নিজের ঘরে। তাকে বাড়িতে পাহারা দিয়ে রেখেছে অনেকে। মনে হয় এবার তারই খুন হতে পারে, তাই এত পাহারা। আর কেউ? এবার ন্যাপলা হাত তুলল। বল ন্যাপলা। বিনি দিদির বাড়ির কাছে রাতের দিকে সেই সাদা শাড়ি পরা ভূতটাকে দেখা গেছে। জগেন ব্যোমকেশের দিকে তাকালো। নির্দেশটা এমন যেন এবার তোমার পালা। ব্যোমকেশ কিন্তু আমার মতো অবাক হয়নি। সে বলল, খুব ভালো কাজ করেছো তোমরা। কেসটা সমাধান হলে আমি তোমাদের সবাইকে উপহার দেব। ব্যোমকেশ দা, আমাদের কিচ্ছু চাই না। এবার সবাই বলে উঠল, তুমি শুধু আমাদের বিনি দিদিকে খুঁজে দাও। হ্যাঁ স্যার, আমাদের আর কিচ্ছু চাই না, বিনাদিকে এনে দিন। অবাক হয়ে দেখলাম এই গ্রাম্য বাচ্চাগুলোর চোখে ভিড় করে এসেছে এক গাদা আবেগ। এমনকি এই যে বিচ্ছু ছেলে ন্যাপলা, তার চোখেও জল টলটল করছে।
আমি কিছুই বলতে পারলাম না। ব্যোমকেশ এগিয়ে গিয়ে ওদের একদম মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের বিনা দিদিকে আমি খুঁজে বার করবই, সে জীবিত হোক কিংবা। স্বয়ং ব্যোমকেশ তার কথা শেষ করতে পারল না। জীবনে প্রথমবার আমি দেখলাম ব্যোমকেশ তার কথা শেষ করল না। এই সেই ব্যোমকেশ যাকে কুখ্যাত অপরাধীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলতে দেখেছি। যুক্তি আর প্রসবানে অতিষ্ঠ করে করে যে মানুষ অপরাধ স্বীকার করবে না বলে পণ করেছে, তার পণও ভাঙতে দেখেছি। সেই ব্যোমকেশ এই কয়েকটা নিরীহ গ্রাম্য বাচ্চার সামনে তার কথা শেষ করল না। বোধহয় শেষ করতে চাইল না। ওদের জেদ, ওদের অনুসন্ধান আর কাজ করার উদ্যম হারিয়ে দিতে চাইল না হয়তো। কারণ আমি জানি ব্যোমকেশ ঠিক কি বলতে চাইল। অনুসন্ধান চালিয়েছিলাম ব্যোমকেশবাবু, কিন্তু সবাই মুখ খুলতে নারাজ। গোটা গ্রাম খুঁজেও না পেলে আমরাই বা কি করতে পারি? না মিস্টার রায়, আমার মনে হয় আপনি পুরোপুরি চেষ্টা করেননি। সামান্য একটা গুন্ডা বদমাইশের কাছে যদি পুলিশ ভয় পায়, তাহলে সাধারণ মানুষ ন্যায় কোথায় পাবে বলুন তো? জয়ন্তবাবু ঠান্ডা চোখে তাকালো ব্যোমকেশের দিকে, তারপর বলল, ব্যোমকেশবাবু, পুলিশের অনেক বাধা, অনেক জবাবদিহি করতে হয়। আপনাকে তো করতে হবে না, তাই আপনি দেখুন না কি করতে পারেন। আপনি তো। জয়ন্তবাবু কথা শেষ করলেন না, বললেন, আচ্ছা, আমায় একটু বেরোতে হবে ব্যোমকেশবাবু। আশা করি আপনার তদন্ত ভালোভাবেই চলছে। কাল দেখা হচ্ছে। শুভরাত্রি। আমাদের ঘরে বসে ব্যোমকেশ উসখুস করতে লাগলো। বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে বিনা নিরুদ্দেশের পেছনে ওই 5 জনের হাত আছে। যারা মারা গেছে তারা 4 জন আর ওই মহেশ মণ্ডলের ছেলে। কিন্তু তাদের খুন করলো কে? আচ্ছা, বিনার বাবা কি এর সাথে জড়িত থাকতে পারে? তা কি করে হয়? যোগেন তো বলল সে পাগল হয়ে গেছে। আর যদি তা নাও হয়, তাহলেও তো তার পাক্ষরা সামান্য সময়ের জন্য এই সবটুকু একটা নাটক মনে করে নিলেও একজন বয়স্ক মানুষের পক্ষে 4-4টে ছেলেকে ওভাবে খুন করাটা সহজ নয়। অন্তত গায়ের জোরে তো পারার কথাই নয়। আর অত রাতে ওখানে তারা আসবেই বা কেন? আরেকটা জিনিস ব্যোমকেশ, ওই সাদা শাড়ির ব্যাপারটা, এতগুলো মানুষ একসাথে একটাই মিথ্যা কথা কেন বলবে? ব্যোমকেশ হাতের উপর অন্য হাত দিয়ে ঘুষি মেরে বলল, সেটাই তো অজিত, অঙ্কটা মিলছে না। কোথাও যেন একটা সুতো আছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি ওই বাচ্চাদের কি করতে বললে? নজর রাখতে। ওদের কেউ সন্দেহ করবে না বাচ্চা বলে, আর ওরা থাকায় এদিকটায় অনেকটা সাহায্য হবে। অন্য কেউ এলে সবাই সন্দেহ করতে পারে। ঠিক এমন সময়ে দরজার কড়া নড়ল। কে? আমি ব্যোমকেশ দা, খবর আছে। ব্যোমকেশ তাড়াতাড়ি দরজা খুলতে যোগেন হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বলল, ন্যাপলা বিনি দিদির বাড়ির ওপর নজর রাখছিল। সাদা শাড়ি পরা কাউকে ওখানে যেতে দেখেছে। অজিত, কুইক, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কিন্তু এখন এত রাত, গ্রামের রাস্তাঘাটও তো আমাদের জানা নেই না। এখনো সব ভাবার সময় নেই, বাকি ফসকে যাবে। আচ্ছা, 2 জন কনস্টেবল নিয়ে গেলে হতো না? আরে ব্যোমকেশ, ভুলে যাচ্ছ এটা গ্রাম, আর এর আগে 4-4টে খুন হয়ে গিয়েছে এখানে। ব্যোমকেশ রাগের সাথেই বলল, তোমার যদি ভয় হয় তুমি এখানেই থাকো, আমি চললাম। ব্যোমকেশ সত্যি যোগেনের সাথে চলে যাচ্ছে দেখে আমিও পিছু নিলাম। গ্রামের রাস্তায় রাতে যে কি বিভৎস অন্ধকার থাকে তা না দেখলে বোঝা সম্ভব নয়। ব্যোমকেশ ও আমার হাতে টর্চ। আমি যত দ্রুত সম্ভব পা চালাচ্ছি, যাতে যে এসেছে সে ফিরে না চলে যায়। যোগেন একবার বলল, ব্যোমকেশ দা, ন্যাপলা দেখেছি যে সাদা শাড়ি পরা যে ছিল সে আসলে একটা মেয়ে। সে এদিক ওদিক করে দেখতে দেখতে বাড়িতে ঢুকছিল। তার মানে ভূত নয়, বুঝলে তো, মানুষই। আর যতদূর সম্ভব এই সেই করি। সাবধানে অজিত, চারিদিক খেয়াল রেখে এগিয়েও।
আমরা একটা বাড়ির কাছাকাছি এসে পড়েছি। অন্ধকারে শুধু বাড়িটার অবয়ব দেখা যায়। বাড়িটার পিছনে এসে জগেন হালকা স্বরে শীষ দিল। আমরা বাড়ির পিছনে জঙ্গলের কাছেই বসলাম। আমি অন্ধকারে বসে বারবার ভাবছি, সাপ টাপ যদি এদিকে আসে, অন্ধকারে তো তাও বুঝবো না। বসে আমরা একটাও কথা বললাম না। শুধু এক পাশ থেকে একটা ছোট ছায়া আমাদের পাশে এসে বসলো। আমি বুঝলাম ওটা ন্যাপলা। জগেন ফিস ফিস করে বলল, বেরোয়নি তো? না, ঘরেই আছে। ব্যোমকেশ দা, ঘরে গিয়ে ঢুকবে? আমার কেন জানি না মনে হচ্ছে একা নয়, ওদের সাথে আরো কেউ আছে। নিশ্চিত না হয়ে আক্রমণ করাটা বোকামো হবে। ওদের গোটা দলটাকে ধরা দরকার। আমরা বসে আছি, এমন সময় সাদা শাড়ি পরা একটা অবয়ব বেরিয়ে এসে মাঠের দিকে রাস্তা ধরল। ব্যোমকেশ বলল, জগেন, আমি আর অজিত ওর পিছু নিচ্ছি। তোমরা কিছুটা দূর থেকে আমাদের পিছু নাও। বিপদ বুঝলে একজন সোজা গিয়ে জয়ন্তবাবুকে খবর দেবে, আর একজন আমাদের অনুসরণ করবে। কেন জানি না মনে হচ্ছে ও একা নয়, আশেপাশে আরো কেউ আছে ওর দলের। ব্যোমকেশ দা, একেবারে পুলিশ নিয়ে এলে হয় না? না জগেন, ওদের পিছু নেওয়াটা দরকার। অজিত, তুমি চাইলে ফিরে যেতে পারো। এই বিপদের মধ্যে আমি তোমায় নিয়ে যেতে চাইছি না। তুমি ভাবলে কি করে এত দূর এসে আমি তোমায় ছেড়ে চলে যাব? আমিও যাব। বেশ, জগেন ন্যাপলা, যা বলেছি মনে থাকে যেন। আমরা বিপদে পড়লে একজন আমাদের অনুসরণ করবে আর অন্যজন যাবে সাহায্য আনতে। ভুল যেন না হয়, তাহলেই বিপদ। তোমাদের বিনা দিদিকে খুঁজতে গেলে এই কাজটা তোমাদের করতেই হবে। পারবে তো? পারবো। আমরা পিছু নিলাম সেই সাদা শাড়ি পরা মেয়ের। গ্রামের অজানা রাস্তা, কিছুই ভালোভাবে দেখা যায় না। এদিকে বাড়িঘর কম, ফাঁকা জমি আর মাঠ, তার মাঝখান থেকে পায়ে চলা রাস্তা। সেদিকে চলেছে সে। ব্যোমকেশ আমার থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল, আমি পিছিয়ে পড়েছিলাম। একবার মাথা ঘুরিয়ে দেখলাম ওরা আছে কিনা। কিছু বোঝা যায় না। সামনে তাকাতে যাব এমন সময় দেখি সামনে সেই সাদা শাড়ি পরা মূর্তি। আমি ভয়ে চিৎকার করে ব্যোমকেশকে ডাকতে যাব এমন সময় মাথায় একটা আঘাত পেয়ে একবারই বলতে পারলাম, ব্যোমকেশ! তারপর জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমি শুয়ে আছি। যে ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের বিছানায়। আমার সামনে একটা চেয়ারে বসে মাথায় হাত দিয়ে দেখছে ব্যোমকেশ। আমি উঠে বসতে যেতেই আমার মাথার ব্যথাটা চাগার দিল। যন্ত্রণায় আমি শব্দ করলাম। থাক থাক, শুয়ে থাকুন, উঠতে হবে না। আপনাদের বারবার বলেছিলাম এটা শহর নয়, গ্রাম। না, আপনাদের ডেকে এনে দেখছি বিপদে পড়েছি। ব্যোমকেশবাবু, আপনাকে আর তদন্ত চালাতে হবে না। কাল সকালেই আপনারা ফিরে যান। অজিত, ঠিক আছে তো? তুমি মাথার আঘাতটা খুব বেশি জোরালো হয়নি তো? না না, আমি ঠিক আছি। কিন্তু তোমার কি হয়েছিল? তোমার চিৎকার শুনেই আমি পিছনে তাকাই, আর তখনই আমার মাথাতেও। আমি ঠিকই ভেবেছিলাম ওরা কেউ একা নয়, গোটা একটা দল আছে এইসবের পেছনে। ছেড়ে দিন ব্যোমকেশবাবু, আপনারা ফিরে যান। জেনে শুনে বিপদের মাঝে তো আপনাদের ঠেলে দিতে পারি না। আমি তাকিয়ে দেখলাম ঘরে জগেন, ন্যাপলা, রাম সিং আর জয়ন্তবাবু। জগেন আর ন্যাপলার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। যতই তারা ডাকাবুকো হোক না কেন, যতই বিচ্ছুর মতো কাজ করুক না কেন, আসলে তো তারা ছোটই। জগেন, কি হয়েছিল ব্যাপারটা বলো তো? জগেন প্রথমে আমার আর ব্যোমকেশের দিকে তাকালো, তারপর বলল, তোমরা তো সামনে ছিলে, আমি দূরে আসছিলাম। হঠাৎ মনে হলো একটা চিৎকার শুনলাম, আর সাথে সাথে একটা ধপ করে কেউ পড়ে গেল। তুমি তো আগেই বলে রেখেছিলে, তাই আমি ন্যাপলাকে তোমাদের দেখতে বলে ছুটে আসি থানায়। তারপর ওদের নিয়ে গিয়ে দেখি ন্যাপলা এদিকেই আসছে। এবার ন্যাপলা কথা বলল, ওরা 4 জন ছিল।
সবাই সাদা শাড়ি পরা ছিল, ওদের তলোয়ারের মতো বড় কিছু একটা ছিল হাতে। আমি তা দেখে ভয় ছুটে আসতে দেখি ওরা আসছে। তারপরে তো গিয়ে দেখি ন্যাপলা কথা শেষ না করেই চুপ করলো। ব্যোমকেশ নিজেই বলল, ওরা ঠিক ওভাবেই আমাদের মারতে গেছিল যেভাবে আগের 4টে খুন হয়েছে। আমি জ্ঞান হারালেও পরে যখন জ্ঞান ফিরে আসে বুঝি কারা আমায় তুলে নিয়ে যাচ্ছে। আমায় অজ্ঞান ভেবে তারা নিজেদের মধ্যে কথা বলছিল, আর আমি সবই শুনেছি। ওটাই ছিল আমার পরিকল্পনা। জয়ন্তবাবু, আমার একটা অনুমান আছে ওরা কারা, তবে একটা ছোট্ট কাজ বাকি থেকে যাচ্ছে। ওদের ধরতে হলে আমাদের একটা জাল ফেলতেই হবে। কি বলছেন ব্যোমকেশ বাবু? ঠিকই বলছি, তবে তার আগে আমার একটা ব্যাপার জানা দরকার। আপনাদের এখানে কোনো... ব্যোমকেশ একবার জগেন আর ন্যাপলার দিকে তাকিয়ে থেমে গেল। আমি স্পষ্ট বুঝলাম এমন কিছু বলতে চাইছে যা ওদের সামনে বলা যাবে না। ন্যাপলা আর জগেনের দিকে তাকিয়ে ও বলল, তোমরা এখন বাড়ি ফিরে যাও। আর একটা কথা, আমি না বললে তোমরা আর কোনো কাজ করবে না। অন্তত আমি না বলা পর্যন্ত তোমাদের গোটা দলটাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। কেন ব্যোমকেশ দা? জগেন, তোরা পুলিশ নিয়ে গিয়ে আমাদের বাঁচিয়েছিস। ওরা তোদের ঠিকই দেখেছে। আমি চাই না তোরা কোনো বিপদে পড়িস। আর বিনি দিদি? ব্যোমকেশ মিস্টার রায়ের দিকে তাকিয়ে বলল, আমি যখন তোদের কথা দিয়েছি তখন আমি ঠিক তাকে খুঁজে বার করবই, তাতে কেউ আমায় সাহায্য করুক বা না করুক। জয়ন্তবাবু কিছুই বললেন না। তার বদলে রাম সিংয়ের দিকে তাকিয়ে বললেন, রাম সিং, তুমি ওদের বাড়িতে দিয়ে এসো। ওরা বেরিয়ে যেতেই জয়ন্তবাবু বললেন, আচ্ছা, রাম সিং ফিরে এসে বাইরে পাহারায় থাকবে। আপনাদের কিছু প্রয়োজন থাকলে ওকে বলবেন। আমি এখন চলি। এখনো আপনি ভয় পেয়েই থাকবেন? এখনো কিছুই করবেন না? ওই 4টে খুনের অপরাধীদের তো আমি ধরবই, কিন্তু আপনি নিজেও জানেন বিনার কি হয়েছে। এরপরেও... জয়ন্তবাবু সামান্য হাসলেন, তারপর বললেন, ব্যোমকেশ বাবু, সময় হলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আর ভয়, পুলিশের প্রাণের ভয় থাকে না, কিন্তু পরিবার তো আছে। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে তাদের বিপদে ফেলাটা কি পুলিশের কাজের মধ্যে পড়ে? শুভরাত্রি। ব্যথার ওষুধ আর খাবার টেবিলে আছে। জয়ন্তবাবু বেরিয়ে যেতেই আমি বিছানায় উঠে বসলাম। মাথার ব্যথাটা ভোগালে ওষুধটা নিয়ে নিয়ে অজিত। আচ্ছা, তুমি কি পাগল হলে ব্যোমকেশ? হ্যাঁ, যখন তুমি জানতে যে ওই সাদা শাড়ি পরা মহিলা একা নেই, আরো কেউ আছে, তাহলে ওভাবে বিপদের ঝুঁকি নিতে গেলে কেন? কেসটা আমায় সমাধান করতে হবে অজিত। ঝুঁকি না নিলে ওদের ব্যাপারে জানাই যেত না। আর বলতে বলতে ব্যোমকেশ থেমে গেল। তারপর ঘর ছেড়ে বেরোতে বেরোতে বলল, তুমি থাকো অজিত, জয়ন্তবাবুকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ভুলেই গেলাম। আমি এখনই আসছি। আমি অবাক হয়ে কিছু বলার আগেই এক গাদা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে আবার দরজাটা বন্ধ হয়ে গেল। আমি আর কি করি, মাথার কাছটায় হাত দিয়ে দেখলাম বেশ ফোলা। ব্যথায় শব্দ করতে করতে আবার বিছানায় লম্বা হলাম। ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। ব্যোমকেশের ডাকে ঘুমটা ভাঙল। ওঠো অজিত, খাবারটা খেয়ে নাও, তারপর ঘুমো। আমি উঠতে উঠতে বললাম, কথা হলো জয়ন্তবাবুর সাথে? হ্যাঁ, বেশি দূর যেতে পারেননি তখন। কথাগুলো বলাটা আর একটা তথ্য জানার খুব দরকার ছিল, তাহলে সারা রাত ব্যাপারটা নিয়ে ভেবে একটা সিদ্ধান্ত নিতে পারবো। কি তথ্য? তুমি শুনলে হয়তো হাসবে অজিত। আহা, হেয়ালি ছেড়ে বলোই না। ব্যোমকেশ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আমি জানতে চাইলাম ঝাড়গ্রাম কিংবা তার আশেপাশে কোথাও কোনো পতিতালয় আছে কিনা। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি? প্রথমেই বলেছি তুমি হাসবে। তোমার আবার ওই মতি কবে থেকে হলো? এই বৌঠান জানলে কি হবে ভেবে দেখেছো? বৌঠানকে বলবে কে? তুমি? না না না, ব্যোমকেশ ব্যোমকেশ, এই কিন্তু তোমার অন্যায়। এটা করা চলবে না। তুমি ভুল ভাবছো অজিত। আমি অন্য একটা কারণে সে কথা জানতে চেয়েছি। কাল আমরা কাদের হাতে বন্দী হয়েছিলাম বলতো? কাদের হাতে? পতিতালয়ের বাসিন্দাদের হাতে। এই যা, তুমি নিশ্চিত কি করে বলছো? একটা গন্ধ অজিত। ওরা যখন আমাদের নিয়ে যাচ্ছিল তখনই পেয়েছি, আতরের গন্ধ।
আর তাছাড়া ওদের কথাবার্তা তো আমি শুনেইছি। কিন্তু এই 4টে খুন আর বিনা নামের মেয়েটির সাথে এদের সম্পর্ক কি? যদি ধরেও নি তারা এই কাজ করেছে, তবে কোনো মোটিভ কি তুমি খুঁজে পাচ্ছ? ওখানেই তো আটকে যাচ্ছি অজিত, ওখানেই আমার সব অনুমান, সব তদন্ত আটকে যাচ্ছে। আচ্ছা, এই মহেশ মণ্ডল বা তার ছেলের সাথে তো একবার কথা বলা দরকার। সে তো আছেই অজিত, কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। দেখছো না মিস্টার রায় নিজে কেমন ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে বারবার। তাহলে এবার কি করবে? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, আপাতত একটু ঘুম। অনেক রাত হয়ে যায় অজিত, তার উপর মাথার আঘাতটাও নেহাত কম নয়। একটা বিশ্রাম দরকার। তারপর কাল একবার মহেশ মণ্ডলের সাথে দেখা করার চেষ্টা করতে হবে। যারা আমাদের উপর আক্রমণ করতে পারে, এই গ্রামে অন্ধকারে রাত্রে ওভাবে উৎপেতে শিকার ধরতে পারে, তাদের হাত থেকে মহেশ মণ্ডলের ছেলেকে বেশি দিন এভাবে লুকিয়ে রাখতে পারবেন না। ব্যাপারটার একটা ফয়সলা করা দরকার অজিত। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। তার দুটো চোখ এই অন্ধকার ঘরে হেরিকেনের আলোতে যেন জ্বলছে। অনেকদিন পর ব্যোমকেশের এই ভাব আমি দেখছি। একটা বেশ টক্কর দেওয়ার মতো প্রতিপক্ষ পেয়েছে সে, যে বা যারা ব্যোমকেশকেও আঘাত করার মতো ক্ষমতা রাখে। কিন্তু আমার বেশ খারাপ লাগলো। শুধু ব্যোমকেশ আমার বন্ধু বলেই নয়, তার সাথে প্রতিটি কেসে পাশে থেকে একদম কাছ থেকে সমাধান করতে দেখেছি বলে। ব্যোমকেশকে হেরে যেতে দেখতে আমি পছন্দ করি না। তাই বললাম, আচ্ছা ব্যোমকেশ, একটা কাজ করলে হয় না? আমি মুখটা হেরিকেনের একদম কাছে নিয়ে গিয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, জঙ্গলে শিকারীরা যখন বাঘ ধরার অপেক্ষা করে, তখন যদি বাঘের দেখা না মেলে, তখন তারা কি করে বলো তো? কি? ব্যোমকেশ বসে পড়েছিল এর মধ্যেই, হাত দুটো মুখের কাছে জড়ো করে বলল, টোপ। এখানে টোপ একজনই হতে পারে, মহেশ মণ্ডলের ছেলে। কিন্তু তার জন্য তো মহেশ মণ্ডলের সাথে কথা বলতে হবে। তিনি কি আমাদের কথা শুনবেন? শুনতেই হবে। প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে ব্যোমকেশ। আমার কথাগুলো আমার কানে কেমন কাটা কাটা খসখসে শোনালো। মহেশ মণ্ডলের দুর্বল আর শক্ত জায়গা একটাই, তার ছেলে। আর আমি জানি তুমি একটু চেষ্টা করলেই পারবে। ব্যোমকেশ একটা রহস্যময় হাসি হেসে বলল, এই জন্যই না তোমায় এত ভালোবাসি আমি অজিত। তুমি শুধু আমার বন্ধু নও, আমার যোগ্য সহকারীও বটে। আমি ফেরার পর থেকেই কথাটাই ভাবছিলাম। এখন তোমার মুখে একই কথা শুনে আমারও এখন মনে হচ্ছে একটাই রাস্তা আছে। অজিত, আমাদের কয়েকটা কাজ করে ফেলতে হবে কাল। তারপর একটা দিনের অপেক্ষা, কয়েকটা মাচা বেঁধে বন্দুক তুলে অপেক্ষা করতে হবে। ব্যোমকেশ থেমে হেরিকেনের আলোটা কমিয়ে আস্তে আস্তে বলল, বাঘ আসার। পরদিন যে কটা কাজ করলো ব্যোমকেশ, তার একটা বাদে বাকিগুলো আমার কাছে অজানাই রইল। জয়ন্ত বাবুকে অনেকবার বলে বলে রাজি করালো ব্যোমকেশ। আপনি বুঝতে পারছেন না জয়ন্তবাবু, এভাবে হবে না। যেদিন ওরা আমাদের আটকে রেখেছিল সেদিনও তো দেখলেন ওদের। ধরতে পারলেন কি? প্রমাণ ছাড়া পুলিশ কিছুই করতে পারবে না ব্যোমকেশবাবু। ওদের মুখ দেখা যায়নি, আমরা যেতেই ওরা পালায়। ব্যোমকেশ উত্তেজিত স্বরে বলল, তাই তো বলছি, মহেশবাবুর সাথে একবার আমার কথা বলান। যা বলার আমিই বলবো, আর আপনি এবার তাকে নিজেই জানিয়ে দেবেন আমরা ওই 4টে খুনের তদন্তই করতে এসেছি। তাহলে তিনি আমাদের হয়তো সামান্য ভরসা করতে পারবেন। বেশ, তবে একবারই। আর যদি উনি রাজি না হন তাহলে কিন্তু জোর করবেন না, তাতে সমস্যা আরো বাড়বে। আচ্ছা তাই হবে। যদি উনি রাজি না হন তাহলে আমাদের সরাসরি গিয়ে ওই পতিতালয়ের সবাইকে আর বিনার পাগল বাবাকে গ্রেফতার করতে হবে। আর তা না সম্ভব হলে আমি কেসটা ছেড়ে দেব। জয়ন্তবাবু হয়তো এই কথাটার জন্য প্রস্তুত ছিলেন না, তাই ব্যোমকেশের দিকে তাকিয়ে ডাকলেন, রাম সিং, রাম সিং, গাড়ি বার করো। পুলিশের গাড়িতে করে আমরা গেলাম মহেশ মণ্ডলের বাড়ি। মাটির বাড়ি হলেও বেশ বড়
আর অনেকটা জায়গা নিয়ে। বাড়ির বাইরে বড় দরজার কাছে দুজন লাঠি হাতে দাঁড়িয়ে। গাড়ি থেকে আমরা নামতেই মিস্টার রায় আমাদের দাঁড়াতে বলে এগিয়ে গেল। সামান্য কথার পর ওরা দুজন আমাদের দিকে আঙুল তুলে কি যেন বলল, তারপর একজন ভিতরে চলে গেল। মিস্টার রায় আমাদের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু যা বলেছিলেন। ব্যোমকেশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। একটু পরে সে ফিরে এসে আমাদের ভিতরে যেতে বলল। রাম সিং গাড়ির কাছেই থাকলো। ভিতরে ঢুকতেই দেখি একজন মোটা মতো লোক একটা চেয়ারে বসে, তার চারপাশে কয়েকজন দাঁড়িয়ে। পাশে একটা টুলের ওপর তেলের বাটি, লোকটার খালি গা, একটা ধুতি পরে আছে। একজন হাতে তেল মাখাচ্ছে। রোদ পড়ে গা চকচক করছে তার। হাতের গুলিগুলো বেশ স্পষ্ট। ফর্সা গায়ের রং, মুখ মসৃণ করে কামানো, লম্বা মোটা গোপ, তবে চোখ দুটো কেমন যেন। চোখের তলায় সামান্য কালচে ভাব, যেন খুব চিন্তিত। ভদ্রলোক আমাদের দেখে নিলেন একবার, তারপর বললেন, কি ব্যাপার? আমার বাড়িতে পুলিশ কেন? জানেন না আমি আমার বাড়িতে পুলিশ আসা পছন্দ করি না। কেমন মোটা ভারী গলার স্বর। আপনার যে 4 জন লোক মারা গেছে তার জন্য শহর থেকে। জয়ন্তবাবুর কথা শেষ হবার আগেই তিনি হাত তুলে বললেন, শহর থেকে ব্যোমকেশ বক্সী এসেছে, আর তার সাথে লেখক অজিতেশ রায়, তাই তো? কিন্তু আমার যে গোয়েন্দা চাই না, যে সব করেছে তাকে একবার তার খোঁজ পেলে তার গলাটা থাকবে ঝাড়গ্রামের এ মাথায়, আর গোটা বডিটা থাকবে ঝাড়গ্রামের ও মাথায়। ব্যোমকেশ হঠাৎ করে শান্ত গলায় বলে উঠল, কিন্তু তার আগেই যদি আপনার ছেলে একবার ওদের খপ্পরে পড়ে, তাহলে আপনার বলা কথাগুলো আপনার ছেলের উপরই বর্তাবে। ভদ্রলোকের চোখ লাল হয়ে উঠল। আমি প্রমাদ করলাম, ওই পাশে রাখা বন্দুকের গুলিতে আমাদের 3 জনকে খুন করে পুঁতে দিলেও বাইরের রাম সিং কিচ্ছু জানতে পারবে না। কার সাথে কথা বলছেন আপনি জানেন? এ শহর নয়, এটা ঝাড়গ্রাম। এখানে মহেশ মণ্ডলের নামে বাঘে গরুতে জল খায়। হ্যাঁ, সেসব আমি জানি না, আর এটাও জানি আমি কার সাথে কথা বলছি। মহেশ মণ্ডলের সাথে নয়, মহেশ মণ্ডলের বাবার সাথে। যে মহেশ আজ এতদিন ধরে নিজের ঘরে বন্দি, যে মহেশকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য তার বাবা তাকে ঘরে আটকে রেখে একটু একটু করে নিজের অজান্তেই মেরে ফেলছে, আমি সেই মহেশ মণ্ডলের বাবার সাথে কথা বলতে এসেছি, যে নিজেও জানে না তার ছেলেকে কিভাবে বাঁচাবে। আমি এসেছি তাকে বাঁচাতে। এই সময় ঘরের ভিতর থেকে এক মহিলা ঘোমটা মাথায় দিয়ে বাইরে এলো। ব্যোমকেশ তাকে উদ্দেশ্য করেই বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমায় পুলিশ পাঠিয়েছে ওই গ্রামের 4টে খুনের তদন্ত করতে। এবার যারা মারা গেছে তাদের তদন্তে দেরি হলে সমস্যা নেই, কিন্তু যে বেঁচে আছে তার গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, তা মানুষ হিসেবে দেখা আমার কর্তব্য। দেখুন, আমি জানি আপনি মহেশের মা, আপনি চাইবেন ছেলেকে বাঁচাতে, আমিও চাই। আমারও পরিবার আছে, আমিও জানি। আমায় একটা সুযোগ দিন। মহিলা কিছু না বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলো। মহেশ মণ্ডলের শক্ত মুখটা বদলে গেছে। তিনি একজনকে ইশারা করে 3টে চেয়ার দিতে বলল। আমরা বসতেই তিনি বললেন, কিন্তু আপনি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, তার প্রমাণ কি? আমার মনে হলো এই বুঝি ব্যোমকেশের জারিজুরি শেষ, কিন্তু সে আরো শান্ত গলায় বলল, যদি তাই হতো তাহলে শহরের আরাম ছেড়ে এখানে কেন আসতাম? আর আমায় ভরসা না করে ছেলেকে আপনি কতদিন আটকে রাখতে পারবেন? একদিন না একদিন তাকে ছাড়তেই হবে। তখন কি হবে? আমি চাই খুনির শাস্তি পাক, সে যেই হোক। আমি কথা দিচ্ছি, অন্যায়ভাবে মহেশের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ওদের কথায় না করো না। ছেলেটা আমার খায় না, ঘুমোয় না, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ওকে মরতে দিও না, ওদের কথা শোনো তুমি। মহেশ মণ্ডল একবার গর্জে উঠতে গিয়েও থেমে গেল, যেন তার ভেতরের একটা প্রতিরোধ হঠাৎ ভেঙে গেল। সে বলল, তোমরা সবাই একটু বাইরে যাও, আমি ওদের সাথে কথা বলবো একটু।
সবাই বাইরে চলে যেতে মহেশ মণ্ডল সোজা ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, যদি আমার ছেলের কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। ব্যোমকেশও সমানভাবে তাকিয়ে বলল, ওরা আমার আর অজিতের উপরেও আক্রমণ করেছে, আপনি চাইলেও আমি নিজেই ওদের ছাড়বো না। কি করতে চাইছেন আপনি? আপনার ছেলেকে বাইরে বার করুন, ওদের সামনে ছেড়ে দিন। মহেশবাবু ঝাঁঝিয়ে উঠলেন, অসম্ভব, তাহলে তো ওরা। কিচ্ছু করতে পারবে না। আপনার লোক পাহারায় থাকবে, পুলিশ থাকবে, ওদের হাতে নাতে ধরা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এছাড়া যদি অন্য কোনো রাস্তা থাকে আপনি আমায় বলুন, আমি শুধু ওদের ধরে শাস্তি দিতে চাই। মহেশবাবু আমাদের তিনজনকে দেখে নিয়ে একবার তার স্ত্রীর দিকে তাকালেন। মহিলা নীরবে সম্মতি জানালো। আপনি ব্যোমকেশ বাবুকে বিশ্বাস করেন? কথাটা জয়ন্তবাবুর উদ্দেশ্যে ছিল। করি। উনি যখন বলেছেন কিছু ভেবেই বলেছেন। ওনাকে অবিশ্বাস করার হলে শহর থেকে এখানে ডেকে আনবো কেন? মহেশবাবু সময় নিলেন, তারপর হাত মুঠো করে মুখের কাছে এনে কি যেন ভাবলেন, তারপর বললেন, বেশ, তবে তাই হোক। পুরোটা কিভাবে হবে আমায় বলুন। বেশ, শুনুন তাহলে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা মতো পরদিন সকালে আমরা পুলিশের গাড়িতে বিদায় নিলাম। এটা পুরোটাই ছিল একটা ধাপ্পা। জগেন ও তার ছোট দলের মাধ্যমে আমাদের কেস ছেড়ে ফিরে যাওয়ার কথাটা গোটা গ্রামে চাউর হয়ে গিয়েছিল। আর মাহির মণ্ডলের তার দলের ছেলেদের সাথে সারাদিন গ্রামের এখানে ওখানে কাটিয়ে রাতের সেই নদীর ধারের মাচায় মদের জন্য বসল। সাদা পোশাকের পুলিশ আর মহেশ মণ্ডলের লোক এদিক ওদিক ছড়িয়ে রইল। আমি আর ব্যোমকেশ অন্য পথে ফিরে এসে মহেশ মণ্ডলের বাড়িতে সারাদিন রইলাম। তারপর রাত হতেই আমরা গিয়ে হাজির হলাম বিনার বাড়ির কাছে একটা জায়গায়। আজ আর ভুল করলাম না, অপেক্ষা করলাম অনেকটা দূরে। আমাদের সাথে আছে জগেন, তাকে রাখাটা প্রয়োজন খবরের জন্য। সে মাঝে মাঝে মাচার কাছে পুলিশের দল, আবার মহেশ মণ্ডলের দল আর আমাদের কাছে ঘুরতে লাগলো। বসে বসে আমাদের মশা কামড়াচ্ছিল বেশ। আমি একটা চড়ে আন্দাজে 2টো মশা মেরে ফেললাম। তুমি নিশ্চিত আজ ওরা আসবে? পুরোপুরি নিশ্চিত নয়, তবে আমাদের ছড়ানো খবরটা যদি জগেন ও বাকিরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে তাহলে আজই আসবে। আমি সবই দেখেছি। গ্রামের বেশি মানুষ চাষি অথবা তেল কলে কাজ করে। কাজ সেরে সবাই নিজের ঘরে চলে যায়। যে গ্রামে 4টি খুন হয়েছে সেখানে এটা হওয়াই তো স্বাভাবিক। আর জিনিস কিন্তু তুমি খেয়াল করোনি অজিত, এই গ্রামের লোকজন বাইরে বেরোয় কম, রাতে তো আরোই না। আর ওরা পুলিশ বা আমাদের এড়িয়েই চলে। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই জগেন এসে বলল, ব্যোমকেশ দা, একটা সাদা শাড়ি পরা মেয়েকে যেতে দেখেছি ওই পুকুরটার দিকে। চলো অজিত, দেরি করো না, আজ আর দেরি করা যাবে না। আমরা অন্ধকারে উঠে সেদিকে যেতে যেতেই দেখি একটা সাদা শাড়ি পরা কেউ রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। ব্যোমকেশ, এখানে একটা। পরে পরে, আগে মহেশ মণ্ডলকে বাঁচাতে হবে। ব্যোমকেশ হিসেব করে 2টো দলকে লুকোতে বলেছিল। পুলিশের দল ঠিক মাচার পিছনের দিকের জঙ্গলে, আর মহেশ মণ্ডলের লোক জঙ্গলের অন্যদিকে। নদীর কাছাকাছি কেউ নেই, এমন জায়গায় ওরা লুকিয়ে যে গ্রামের বাইরে থেকে বা গ্রামের দিক থেকে কেউ এলে যেন তাদের দেখতে না পায়। আর তাদের উপর ব্যোমকেশের নির্দেশ ছিল যেন সে না আসা পর্যন্ত তারা না বেরোয়। একমাত্র যদি মনে হয় মাহির মণ্ডলের বাঁচার আশা নেই, তখনই যেন তারা গুলি চালায়, তবে তার আগে নয়। নদীর ধারে চাঁদের আলোয় অস্পষ্ট দেখা যায় 4 জন সাদা শাড়ি পরা মেয়ে। একজন কেউ মাটিতে পড়ে কাকতি মিনতি করছে। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, মেরো না আমাকে। তোকে ছেড়ে দেব? শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলে তো তোদের জিভ দিয়ে লাল পড়ে। জানোয়ারের মতো মেয়েটাকে মেরেছিস, তখন কোথায় ছিল এসব?
তোর গলাটা না কাটা পর্যন্ত আমাদের শান্তি নেই। আমায় ছেড়ে দাও, আমি পুলিশের কাছে সব স্বীকার করব। আমি 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 আর ওরা মিলেই মেরেছি বিনাকে। সব বলে দেবো, সব বলে দেবো। আমায় মেরো না, আমায় মেরো না। পুলিশ? থু, পুলিশ তো তোর বাপের রক্ষিতারে ঢ্যাম না। ওর জামা কাপড় খুলে ল্যাংটো করে আগে ওটা কাট, তারপর ঝুলিয়ে দিই গাছে। যা বলেছিস। একদম না, একদম ওর গায়ে যেন একটাও আঁচ না লাগে। হাতের অস্ত্র ফেলে দিন। ব্যোমকেশ এই কথা বেশ জোরের সাথে বলল, আর সাথে সাথেই আরো দুটো দল বেরিয়ে ঘিরে ফেলল ওদের। তোরা তোরা তো চলে গেছিলি, আবার এলি কেন? ও, এসব তোদের ধান্দা তাই না? কিন্তু ওকে তো ছাড়বো না আমরা। এই বলে অস্ত্র দিয়ে মারতে যেতেই ব্যোমকেশের হাতের বন্দুক গর্জে উঠল। মেয়েটি একটা আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। বাকিরা পালাতে যেতেই পুলিশ আর মহেশ মণ্ডলের দল ওদের পাকড়াও করল। মাহির তখনও মাটিতে পড়ে কাঁদছে, আর মেয়ে চারটে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। থানায় জয়ন্ত রায় তার চেয়ারে বসে, উল্টো দিকে আমি, জগেন, মহেশবাবু, মাহির এবং ব্যোমকেশ। এক পাশে চারটি মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা, আরেকজন আছে এক পাশে, বিনার বাবা। বাইরে মহেশ মণ্ডলের লোক আর পুলিশের লোক। কেন করতে গেলেন এসব? চারটে খুন। তো কি করতাম? আমার চোখের সামনে বিনাকে ওরা ওরা জানোয়ারের মতো মারলো, আর আর ওর জামা কাপড় ছিঁড়ে আমার সামনে ওকে। মেয়েটি কথা শেষ না করে মুখ ফেরালো। বিনার সাথে তোমাদের সম্পর্ক কি? কি কি বললি? সম্পর্ক? হাসলো মেয়েটি। আমাদের দেখে সবাই মুখ ফেরায়, ঘৃণা করে। শালা ঢ্যামনাগুলো আমাদের কাছে আসতে আসতে আবার আমাদেরই গালাগাল করে। বিনা আমাদের ভালোবাসতো, দিদি বলে ডাকতো, কত গল্প শোনাতো আমাদের। বড় ভালো মেয়ে ছিল সে, তাকে ওরা। আর তাই আমরা ঠিক করলাম এর প্রতিশোধ নেব। তারপর একজন একজন করে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে খুন করতে? হ্যাঁ। কিন্তু কিভাবে, মানে অত রাতে ডেকে নিয়ে যেতে কিভাবে? এবার মেয়েটি একটা আশ্চর্য আর অস্বস্তিকর কাজ করলো। নিজের শাড়ির আঁচলটা বুক থেকে ফেলে দিয়ে হেসে বলল, এইভাবে ওখানেই তো সব পুরুষ মানুষ শেষ, তাই না গোয়েন্দা বাবু? হ্যাঁ? ব্যোমকেশ হাসলো, তারপর বলল, সত্যিকারের পুরুষ মানুষ হয়তো তোমরা দেখোনি, তবে সে কথা থাক। সবকিছু প্রমাণ করার জন্য বলার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের আক্রমণ করলে কেন? খুনের তদন্ত করতে এসেছে গোয়েন্দা শুনেছিলাম, তাই যখন সেদিন হাতের কাছে পেলাম ভাবলাম আগে এই দুটোকে মারি, তারপর তো শুধু একজন, ওই হারামিটা। ওকে আমি মারবই, বলে দিলাম গোয়েন্দা বাবু। বলেই মেয়েটি উঠে আক্রমণ করতে গেল মাহিরকে, কিন্তু তার আগে তাকে ধরে ফেললেন জয়ন্তবাবু। আমি প্রথমেই বুঝেছিলাম এই চারটে খুনের সাথে বিনার একটা সম্পর্ক আছে, অথচ তার বাবার কথা যতটা শুনেছি তার পক্ষে সম্ভব নয়। তবে একটা খটকা ছিলই, তাই তার বাড়ির উপর নজর রাখতে যেতেই ওরা প্রথম ভুল করলো আমাদের আঘাত করে, আর দ্বিতীয় ভুল করলো আমাদের নিয়ে যেতে যেতে নিজেদের মধ্যে মাহিরকে খুনের পরিকল্পনার কথা বলে। ওরা ঠিক করেছিল মহেশ মণ্ডলের বাড়িতে কাজের লোক হয়ে ঢুকবে কেউ, তারপর সুযোগ বুঝে বিষ দিয়ে মারবে মাহিরকে। তাই আমি মহেশবাবুকে বলে মাহিরকে সামনে আনি আর রটিয়ে দিয়ে যে আমরা একদিনের জন্য কলকাতা যাচ্ছি। অজিতের আঘাত গুরুতর, তাই ওকে আমি রেখে পরদিন ফিরে আসব। আমি জানতাম ওরা মাহিরের জন্য মুখিয়ে আছে, তাই ওরা আমার পাতা ফাঁদে পা দিল। ব্যোমকেশ বাবু, অন্যায় আমিও করেছি, আমারও শাস্তি হোক। এ কি বলছিস তুই? তুই মহেশ মণ্ডলের ছেলে, তোকে শাস্তি দেবে এমন সাহস কার? হ্যাঁ,
গোটা গ্রাম জ্বালিয়ে দেব। তুমি তুমি চুপ করো বাবা। গ্রাম না জ্বালিয়ে আমার জীবনটা জ্বালিয়ে দিয়েছো তুমি। ভুল করলে আমায় চড় না মেরে সে ভুলকে প্রশ্রয় দিয়েছো বলি আজ আমি মাহির কাঁদতে লাগলো। মহেশবাবু দিশে হারার মতো ব্যোমকেশের দিকে তাকালেন। ওকে আটকাবেন না, ও যা বলছে মন থেকে বলছে, বোঝার চেষ্টা করুন। আর পারলে নিজের অর্থ আর ক্ষমতা ভালো কাজে লাগান। মানুষের অভিশাপের চেয়ে আশীর্বাদের দাম বোধ হয় বেশি। বিনার মৃতদেহ ওরা পুঁতে রেখেছিল সেই মাচা আর চালা ঘরের পেছনে। তা তুলে আনা হলো। জগেন ব্যোমকেশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ব্যোমকেশ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি জগেন। আমি বলেছিলাম তোমার বিনা দিদিকে খুঁজে দেব। জগেন একবার জল ভরা চোখে তাকিয়ে বলল, ব্যোমকেশদা, আমার বিনি দিদির খুব কষ্ট হয়েছে না? ব্যোমকেশ তার মাথায় হাত রেখেই বলল, এই যে তুমি তার জন্য এত কিছু করলে, এতেই তার কষ্ট কমে গেছে। আমরা ঝাড়গ্রাম ছাড়ার আগেই অনেকগুলো ঘটনা ঘটল। 4 জন পতিতা আর মাহির গ্রেফতার হলো। বিনার বাবা হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে গেলেন। সেদিন থানায় বসে একটাও কথা বলেননি তিনি। শুধু বিনার বডি বেরোনোর পর তার চোখ বেয়ে 2 ফোঁটা জল নেমেছিল। মহেশবাবু ব্যোমকেশকে কথা দিয়ে গেলেন, যা হয়েছে সব ছেড়ে তিনি সৎ পথে কাজ করবেন আজ থেকে। জগেন আর তার ছোট দল এসেছিল। ব্যোমকেশ সবাইকে বিস্কুট আর লজেন্স কিনে দিল। ওরা সবাই মিলে আমাদের ঘিরে ধরল। ন্যাপলা বলল, এই ব্যোমকেশদা, তুমি শুনলাম নাকি হিরোর মতো বন্দুক চালিয়েছ? এই সিনটা মিস করে গেলাম। আও না, ঘুম পাড়িয়ে দিল তাড়াতাড়ি। আমরা হেসে উঠলাম। আমরা আবার ওদের সাথে দেখা করতে আসব, এটা বলতেই ওরা খুশি হলো। সবার শেষে এলেন জয়ন্তবাবু। আমায় ক্ষমা করবেন। কেন বলুন তো? আমি প্রথমে ভেবেছিলাম আপনি আমাদের সাহায্য করছেন না, কিন্তু পরে ভেবে দেখলাম প্রথম থেকেই সব থেকে বড় সাহায্যটা আপনি করেছেন। এই বলে ব্যোমকেশ চলে যাওয়া বাচ্চাদের দলের দিকে তাকালো। জয়ন্তবাবু হেসে করমর্দন করলেন। তারপর বললেন, আবার যদি কখনো বিপদে পড়ি ডাকবো কিন্তু। জিপ চলতে শুরু করতেই আমি বললাম, এই তুমি যে বললে সব থেকে বড় সাহায্য নাকি জয়ন্তবাবু করেছেন, কিন্তু কিভাবে? বুঝলে না অজিত? না। জগেন আমাদের কাছে কেন এসেছিল? কিসের জন্য আবার? আমাদের ঘরের কাজ করে দেবার জন্য। তাকে কখনো আমাদের কোনো কাজ করতে দেখেছো? আমি অবাক হয়ে বললাম, না। কিন্তু তাহলে কেন পাঠালেন? জয়ন্তবাবু আসলে চেয়েছিলেন বিনার কেসটা তদন্ত করতে, কিন্তু অপুর মহল আর মহেশ মণ্ডলের জন্য তা করতে পারছিলেন না। তাই তিনি 4টে খুনের কথা বলে আমায় ডাকেন, আর আমি আসতেই জগেনকে পাঠান আমার কাছে। তিনি জানতেন জগেন বিনাকে দিদির মতো ভালোবাসে, আর একে একে 2 আমিই করেছিলাম। আসলে জয়ন্তবাবু সুখী মানুষ হয়েই থাকতে চান, খুশি মানুষ নয়। আমি হাসলাম। আমার ব্যোমকেশ সেই খুশি মানুষ আর সুখী মানুষ নিয়ে পড়েছে। রাম সিং তখন ড্রাইভারের পাশে বসে গান গাইছে দেশওয়ালি ভাষায়। লাগে কি तुहारा बुखारा बेटे बितार गरम हमारा बाली तेरे मुंह में डर आवा दे वो दिन करियाए पगलांगे पाकती लगे के तुहारा बुखारा बेटा बिहारा। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে ব্যোমকেশ বক্সী অনুপ্রাণিত গল্প ঝাড়গ্রামের ঝঞ্ঝাট। আজ গল্প পাঠে ও অজিতের ভূমিকায় ছিল সৌভিক। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় ব্রতদেব,
সত্যবতী, বর্ণিশা। অন্যান্য চরিত্রে পার্থপ্রতিম, রাজ, অভ্র, ঈশান, অঙ্কন, স্বস্তিক, মৌলি, মিত্র মৌমিতা, সংহিতা, আসঞ্জন, শিউলি, রিমঝিম এবং কল্পকথক। শব্দ সংযোজন ও আবহে ইন্দ্রনীল, প্রচ্ছদ, কৃষ্ণেন্দু। গল্পটি সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম ও ঈশান। গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের লাইক কমেন্ট করে, আর খুব ভালো লাগলে ছড়িয়ে দিন সবার মাঝে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।